আমার মাথা পেটে রক্ত চুচুই করে পড়ছে। আহত অবস্থায় রাস্তায় পড়ে আছি। আমার চারপাশে মানুষেরা মারামারি করছে। আমার মতো আরও অনেকে আহত হয়ে পড়ে আছে। কারো হাতে লাঠি, আবার কারো হাতে হকি স্টিক। আসলে এখানে এই দৃশ্য নতুন না, বরং প্রায় এরকম চিত্র রাস্তাঘাটে দেখা যায়। এখানে আসলে দুইটি রাজনীতি দলের মধ্যে মারামারি হচ্ছে। সেখানে দলের লোকজন ছাড়াও সাধারণ মানুষ আহত হয়েছে, তার মধ্যে আমি নিজেও একজন। আমি রাকিব হাসান রাজ, বস্তিতে থাকি। আপন বলতে কেউ নেই। রাস্তায় ছিলাম, সেখান থেকে করিম চাচা তার সাথে আমাকে বস্তিতে নিয়ে যায়। আজ আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। পুরো স্কুলে আমি ফার্স্ট হয়েছি। রেজাল্ট জানার পর বস্তিতে ফিরছিলাম। সেই সময় রাস্তায় বরাবরের মতো রাজনীতিক ক্ষমতার জন্য মারামারি লেগে যায়। আমি সেখানে না থেকে দ্রুত হাঁটা শুরু করি, কিন্তু হঠাৎ করে একটা ইট এসে আমার মাথার পিছনে লাগে, আর আমি তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই। আমার চোখ ধীরে ধীরে খুলছে। আমি ভেবেছিলাম যে আমি হাসপাতালে থাকবো। ভেবেছিলাম গল্পের মতো কোনো কোটিপতি দম্পতি আমার প্রতি দয়া দেখিয়ে আমাকে হাসপাতালে নিয়ে আসবে, কিন্তু বাস্তব গল্প থেকে পুরোটাই উল্টা। আমি চোখ খুলে দেখি আমি একটা গাড়িতে বসে আছি বলতে সিটি হেলান দিয়ে বসে আছি। কিছুক্ষণের মধ্যে বুঝে গেলাম আমি পুলিশের গাড়িতে আছি। আমার পাশে আরো কয়েকজন লোক আছে। আমি সহ আরো 4 জনের হাতে হ্যান্ডক্রাফ পরানো হয়েছে। একই স্যার, আপনারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? চুপ হালার পুত, রাস্তাঘাটে মারামারি করে কুত্তার মতো পড়ে থাকবি? আর আমাদের কি তোদের চাকর পেয়েছিস যে আদর যত্ন করে হাসপাতালে ভর্তি করাবো? একবার শুধু থানায় যাই, তারপর তোদের সব কয়টাকে রিমান্ডে দিব। স্যার বিশ্বাস করেন, আমি কোনো মারামারি করিনি। আজ আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। আমি স্কুলে ফার্স্ট হয়েছি। আমি বস্তিতে থাকি এক চাচার কাছে। সেখানে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ মারামারি লেগে যায়, আর আমার মাথায় একটা ইট পড়ায় আমি অজ্ঞান হয়ে যাই। পুলিশ কনস্টেবল আমার কথা শোনার পর আমাকে একটা থাপ্পড় দিল আর চুপ করে বসতে বলল। একটু পর থানায় পৌঁছে যায়। আমাদের সবাইকে গাড় ধরে জেলের ভিতরে ঢুকে ইচ্ছে মতো মারে। আজ গরিব বলে আমাদের চিৎকার কেউ শুনছে না। আমার সাথে যারা এসেছিল তারা সবাই ইতিমধ্যে মার খেয়ে অজ্ঞান হয়ে গেছে, কিন্তু হয়তো আমার প্রাণশক্তি বেশি, তাই এখনো অজ্ঞান হয়নি। আমি শুধু চিৎকার করে যাচ্ছি। কিন্তু এই নির্দয় সমাজে নির্দয় পুলিশ অফিসারদের থেকে আর বেশি কিছু আশা করা যায় না। এক পর্যায়ে আমিও সেন্সলেস হয়ে যাই। যখন জ্ঞান ফিরে তখন আমি নিজেকে থানার বাইরে রাস্তার পাশে খুঁজে পাই। হয়তো অজ্ঞান হয়ে যাওয়ার পর তারা আমাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়। আমি দাঁড়ানোর চেষ্টা করলাম, কিন্তু আমার গায়ে এক পুরাও শক্তি নেই দাঁড়ানোর। তবুও আল্লাহ তাআলার নাম মনে করে দাঁড়ানোর চেষ্টা করলাম। আশেপাশে তাকিয়ে দেখি রাত হয়ে গেছে। তার মানে এতক্ষণে করিম চাচা আমার জন্য দুশ্চিন্তা করছে। অতি কষ্টে দাঁড়িয়ে বস্তির দিকে হাঁটা শুরু করলাম। বস্তিটা থানার একেবারে কাছে, তাই দ্রুত পৌঁছে গেলাম, কিন্তু তাও এই দুর্বল শরীরে হাঁটতে অনেক কষ্ট হচ্ছে। অন্ধকারের এই পথ, কেউ নেই আমাকে সাহায্য করার। সমাজ ব্যবস্থা এখন এইরকমই, কেউ কাউকে সাহায্য করবে না। নিজের ব্যবস্থা নিজে না করলে আমার মতো রাস্তার আনাচে কানাচে পড়ে থাকতে হবে। তবে আমি এই সমাজে রাস্তার কুকুরদের মতো মরব না। হয়তো আমার ভাগ্যে অন্য কিছু লেখা আছে। বস্তিতে চাচার ঘরের সামনে পৌঁছে দেখে চাচা দাঁড়িয়ে আছে, তার মুখে চিন্তা স্পষ্ট, চাপ। আমাদের ঘর অনেক ছোট, পুরো টিন দিয়ে আবিষ্ট। এই ঘরে মাত্র একটা শুয়ার ঘর আর রান্নাঘর আছে। চাচার কোনো সন্তান নেই, চাচি অনেক আগেই মারা যায়। আমাকে তার সন্তানের মতোই দেখে। চাচার ছোট্ট একটা চায়ের দোকান আছে, যা ইনকাম আসে তাতেই আমাদের দিনরাত কোনো মতে চলে যায়। চাচা আমাকে দেখা মাত্রই আবার কাছে দৌড়ে আসে। বাপজান, তোর কি হয়েছে? তোর মুখে রক্ত কেন? আর তোর শরীরের শার্ট ছেঁড়া কেন? আমি কিছু বলার আগে আবার অজ্ঞান হয়ে গেলাম। হয়তো এতটুকুই প্রাণ শক্তি ছিল আমার শরীরে। আমার জ্ঞান ফিরতে দেখি আমি আমার গড়ি শুয়ে আছি, আর আমার মাথা সহ আঘাতপ্রাপ্ত স্থানে ব্যান্ডেজ করা। আমার মাথার পাশে চাচা বসে আছে। আমার জ্ঞান ফিরছে এটা দেখা মাত্রই চাচা তার চোখের পানি মুছে নিল। চোখ জোড়া লাল হয়ে রয়েছে। এতক্ষণে যে কাজ ছিল সেটা চাচার চোখ দেখলে যে কেউ বলতে পারবে।
বাপজান, তোর জ্ঞান ফিরেছে? তুই বল, তোর এই অবস্থা কিভাবে হলো? ডাক্তার বাবুকে এনেছিলাম, তিনি তোকে দেখে বলল তোকে কে জানি নির্মম ভাবে মেরেছে। তোর এই অবস্থা কে করলো বাপজান? আমি চাচাকে আজকের সব ঘটনা খুলে বললাম, রেজাল্টের কথাও বললাম। সব কিছু শোনার পর চাচার চোখ থেকে পানি কয়েক ফোঁটা পড়লো। বাপজান রে, এই সমাজ ব্যবস্থা এরকমই, নির্দোষদের উপর অত্যাচার, আর যারা জালিম অত্যাচারী তাদের কিছুই হয় না। চাচা, এই সমাজ ব্যবস্থা কি সারা জীবন একই রকম থাকবে, কখনো পাল্টাবে না? কি জানি বাপজান, হয়তো পাল্টাবে। তবে এমনি এমনি কিছু হয় না এই দেশে। কাউকে এই সমাজ ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। হয়তো কেউ একজন আসবে আর সমাজ ব্যবস্থাকে পাল্টাবে, না হলে এই সমাজ ব্যবস্থা কখনোই পাল্টাবে না। তোকে এখন এইসব নিয়ে ভাবতে হবে না। তুই বিশ্রাম কর, আমি খাবার আনছি। খাবার খেয়ে ডাক্তারবাবুর ওষুধ খেয়ে নে। আমি মাথা নেড়ে বললাম। খাবার খেয়ে ওষুধ খেয়ে শুয়ে রইলাম। রাত অনেক হয়েছে, তাও চাচাও আমার পাশে শুয়ে পড়লো, কিন্তু আমার ঘুম কিছুতেই আসছে না। আমার মাথায় এখন শুধু চাচার কথাটা ঘুরপাক করছে। একজনকে রুখে দাঁড়াতে হবে, হয়তো সেই কেউ একজন আমি নিজেই। এসব নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে কাদের চেঁচামেচিতে ঘুম ভাঙল। এমনি আমার ঘুম সকালে ভেঙে, কিন্তু আজকে অসুস্থতার জন্য তাড়াতাড়ি ভেঙে গেল। বাইরে কারা যেন চেঁচামেচি করতেছে। চাচার আওয়াজ পেলাম। আমি বাইরে গিয়ে যে পরিস্থিতি দেখব, আমার শরীর সেইটুকু শক্তি নেই। একটু পর চেঁচামেচির আওয়াজ বন্ধ হলো। তারপর চাচা ঘরে ঢুকলো। চাচার চোখে মুখে রাগ, চিন্তা আর বইয়ের ছাপ রয়েছে। চাচা, বাইরে কি হচ্ছিল? কিছু না বাপজান, তুই দাঁত ব্রাশ করে নে, আমি নাস্তা দিচ্ছি। না চাচা, তুমি আমার থেকে কিছু একটা লুকাচ্ছ, কিন্তু কি সেটা? বাপজান রে, আমাদের এই বস্তির দিকে এই এলাকার এক এমপির নজর পড়েছে। সে বিল্ডারদের সাথে হাত মিলিয়ে এই বস্তি খালি করে শপিং মল বানাতে চায়, তাই বাইরে গোলাগুলি হচ্ছে। এমপির লোক পাঠিয়েছিল আমাদের বস্তি এমপির নামে লিখে দিতে, তার বদলে সামান্য কিছু টাকা দিবে, যা দিয়ে আমাদের 1 মাস কিংবা 2 মাস ভালো করে কাটবে। কিন্তু পরে কি হবে? তাছাড়া এটা আমার পৈতৃক বাড়ি, আমি কেন এই ঘর তাদের নামে লিখে দেব? তাই আমি প্রতিবাদ জানাই। বস্তির বাকি লোকেরাও আমার কথায় সম্মতি দিয়েছে, তারা রেগে চলে যায় এখান থেকে। তোকে এই নিয়ে ভাবতে হবে না, তুই রেস্ট নে। কয়েকদিন পর তোকে কলেজে ভর্তি হতে হবে। কিন্তু চাচা, কলেজে পড়া মানে তো অনেক টাকা লাগবে। আরে বাপজান, টাকা নিয়ে তোকে ভাবতে হবে না। তুই শুধু মন দিয়ে লেখাপড়া করে যাবি, আর মানুষের মতো মানুষ হবি। আর এটাই আমার স্বপ্ন। চাচা, আমি তোমার স্বপ্ন পূরণ করার সম্পূর্ণ চেষ্টা করব। এইভাবে কিছুদিন চলে গেল। আমিও ধীরে ধীরে সুস্থ হয়ে গেলাম। আস্তে আস্তে আমার কলেজে ভর্তি হওয়ার দিনও এগোতে লাগলো। প্রায় 2 সপ্তাহ পর আমি এলাকার নামি দামি একটা কলেজে ভর্তি হই। আসলে চাচি আমাকে জোর করেই কলেজে ভর্তি করে দিয়েছে। আমার এসএসসির রেজাল্ট অনেক ভালো হওয়ায় কলেজ কর্তৃপক্ষ আমার বেতন ফি করে দিয়েছে, যেটা আমার পড়াশোনায় এগিয়ে যাওয়ার অনেক সাহায্য করবে। আজ আমার প্রথম দিন কলেজে। চাচার দোয়া নিয়ে কলেজে যাচ্ছি। আমার সব থেকে ভালো যা পোশাক ছিল তাই পরেছি। তবে আমার এই ভালো পোশাক দিয়ে বড়লোকের গড়ে মুছে কলেজের গেট দিয়ে ভেতরে যাচ্ছি এক বুক বর নিয়ে। কারণ স্কুল লাইফে আমার তেমন বন্ধু ছিল না, আর আমি স্কুলে পড়াকালীন সময় থেকেই জানি যে কলেজের সিনিয়ররা জুনিয়রদের র্যাগিং করে। বিশেষ করে যে সবচেয়ে গরিব বা দুর্বল, তার উপর র্যাগিং বেশি হয়। আল্লাহ তালাই জানে আমার ভাগ্যে কী লেখা আছে। মাথা নিচু করে হাঁটছি, এমন সময় কেউ একজন আমাকে ডাক দিল। আমি পেছনে তাকিয়ে দেখি কয়েকজন সিনিয়র ছেলে আমাকে ডাকছে। আমি তাদের ডাকে সাড়া না দিয়ে নিজের মতো হেঁটে যাচ্ছি। এমন সময় একটা ছেলে আমার সামনে এসে দাঁড়ালো। কি রে হিরো, তোর দেখি মরার পাখনা গজাইছে। আপনার কথার মানেটা ঠিক বুঝলাম না ভাই। আমার কথা মানে হলো, রকি ভাই তোকে ডেকেছে, আর তুই তার কথা সাড়া না দিয়ে নিজের মতো হেঁটে যাচ্ছিস। আমি আসলে জানতাম না যে উনি আমাকে ডেকেছে। এসব বাহানা এখন দিলে চলবে না, চল ভাইয়ের কাছে। তারপর ছেলেটা আমার কলা ধরে টানতে টানতে সেই ছেলেগুলোর কাছে নিয়ে গেল। ভাই, ধরে নিয়ে এসেছি হালার পুত্রে, আপনাকে পাত্তা না দিয়ে চলে যাচ্ছিল।
কিরে ফেসার, তোর দেখি ভাব বেড়ে গেছে। সিনিয়রদের সম্মান দিতে শিখস নাই নাকি? না, আসলে আমি জানতাম না যে আপনারা আমাকে ডেকেছেন। ঠিক আছে, যা, তোকে ছেড়ে দিলাম। এ কি ভাই, তুমি একে এভাবেই ছেড়ে দিবে? তুই ঠিকই বলেছিস, ওকে এভাবে ছেড়ে দেওয়া যাবে না। ওই, তোর নাম কি? জি, আমার নাম রাকিব। তার রকি, তুমি ওই দেখছো একটা মেয়ে, ওই মেয়েকে গিয়ে এই চিঠিটা দিয়ে আসো। কিন্তু ভাই, এই চিঠিতে কি আছে? ওই হালার পুত, এত কথা জিজ্ঞেস করিস কেন? যা বলছি তাই কর গিয়ে, না হলে এখানেই পুঁতে ফেলবো। আমি অনেক বয়ে গেলাম। রকি ভাইয়ের হাত থেকে চিঠিটা নিয়ে রকি ভাইয়ের দেখানো মেয়েটার কাছে গেলাম। এক্সকিউজ মি আপু। মেয়েটা আমার দিকে ঘুরে তাকালো। মেয়েটা সম্ভবত আমার বয়সী কিংবা ছোট বা বড় হতে পারে। হ্যাঁ, কিছু বলবেন? এই চিঠিটা আপনার জন্য। মেয়েটা চিঠিটা পড়ে আমার দিকে তাকিয়ে বলল, এই চিঠি তোমাকে কে দিয়েছে নাকি নিজেই লিখেছো? না আপু, আমি আজকে এই কলেজে আসলাম, তারপর কিছু সিনিয়ররা আমাকে এই চিঠি আপনাকে দিতে বলল। কোথায় সে সিনিয়রেরা? ওই যে, আমি যখন পিছনে তাকিয়ে মেয়েটাকে দেখাতে গেলাম তখন দেখি সেই জায়গায় কেউ নেই। কি হলো, সেখানে তো কেউ নেই? আপু বিশ্বাস করো, সেখানেই ছিল। আমি যতটুকু বুঝেছি তাদের লিডারের নাম রকি। কি? রকি? রকির এত সাহস বেড়ে গেছে যে একজন নতুন ছাত্রকে দিয়ে আমার কাছে নোংরা প্রস্তাব পাঠায়? আমি রকিকে দেখে নিব। আর আপনি কোন ইয়ারে পড়েন দেখে তো এই কলেজে নতুন মনে হচ্ছে। আপু, আমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আজকে আমার ফার্স্ট ডে কলেজে। আমাকে আপু বলার দরকার নেই, আমরা সেম ক্লাসে পড়ি। আর আমাকে তুমি করে বা নাম ধরে ডাকতে পারো। আমার নাম সাবিহা, আর তোমার? জি, আমার নাম রাকিব হাসান, কিন্তু আমি আপনাকে তুমি করে বলতে পারবো না। আপনি হলেন অনেক বড় লোক, আর আমি যার কিনা বাপ মা নেই। তা কি একা? না, আপনার আমার মতো গরিবের কথা শুনে লাভ নেই। আর আপনি ওই রকি বলে ছেলেটাকে কিছু বললে পরে সে আমাকে মারবে, হয়তো কলেজ থেকেও বের করে দিতে পারে। তাই দয়া করে এরকম কিছু করবেন না। আমি গেলাম। দয়া করে আমাকে ক্লাসের লোকেশনটা বলতে পারবেন? বামে গিয়ে সোজা, তারপর ডানে ক্লাস। ধন্যবাদ আপু। আমি আমার ক্লাসে চলে গেলাম। ক্লাসের সবাই মডার্ন ড্রেস পরে আছে, আর আমি কিনা ফুটপাতে শার্ট প্যান্ট পরে আছি। কেউ আমাকে তাদের সাথে বসতে দিল না, তাই আমি একেবারে পেছনের ব্রেঞ্চে গিয়ে বসলাম। আর এদিকে সাবিয়া বলে মেয়েটি আমার কথা শুনে এক ঘোরের মধ্যে রয়েছে। তখন তার বান্ধবী নীলা এসে তাকে ধাক্কা দেয়। আমি আমার ক্লাসে চলে গেলাম। ক্লাসের সবাই মডার্ন ড্রেস পরে আছে, আর আমি কিনা ফুটপাতে শার্ট প্যান্ট পরে আছি। কেউ আমাকে তাদের সাথে বসতে দিল না, তাই আমি একেবারে পেছনের ব্রেঞ্চে গিয়ে বসলাম। আর এদিকে সাবিয়া বলে মেয়েটি আমার কথা শুনে এক ঘোরের মধ্যে রয়েছে। তখন তার বান্ধবী নীলা এসে তাকে ধাক্কা দেয়। কি রে সাবিহা, তুই কোথায় হারিয়ে গেলি? না মানে ওই ছেলেটার প্রত্যেকটা কথার মধ্যে কষ্ট আছে, সেটা আমি স্পষ্ট বুঝতে পারলাম। কিন্তু আমি ওই রকিকে ছাড়বো না। সরাসরি আমার পিছনে লাগতে না পেরে র্যাগিং করে আমাকে বিরক্ত করতে চাচ্ছে সে। তোর বাবা হলো এই শহরের কমিশনার, তুই যে কোনো মুহূর্তে রকিকে শায়েস্তা করতে পারবি। হ্যাঁ পারবো, কিন্তু তখন রকি ওই রাকিবের অনেক বড় কোনো ক্ষতি করে দিতে পারে। হুম, তাও ঠিক। আচ্ছা, এইসব কথা বাদ দে, চল ক্লাসে যাই। চল। তাদের কথার মাঝখানে প্রিন্সিপালের সাথে তাদের দেখা হলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সাবরিনা, আমি তোমার কাছে যাচ্ছিলাম। তুমি তো পড়ালেখা অনেক ভালো, তাছাড়া মানুষ হিসেবেও অনেক ভালো। তুমি তোমার ক্লাসে খেয়াল রেখো। আজ থেকে তোমার ক্লাসে নতুন এক স্টুডেন্ট ক্লাস করবে। তার নাম নিশ্চয়ই রাকিব। অ্যাবসলিউটলি, কিন্তু তুমি কিভাবে জানলে? একটু আগেই দেখা হলো তার সাথে, তবে তেমন কথা হয়নি, কেমন যেন। রাকিব ওরকমই, ওর বাবা মা নেই, এক ফালিত চাচার কাছে বড় হয়েছে। খুব ভদ্র একটা ছেলে, বস্তিতে থাকে, তবে বস্তির ছেলে মেয়েদের মতো বিগড়ে যায়নি সে। সে এসএসসিতে ফার্স্ট ক্লাসে পেয়ে আমাদের কলেজে অ্যাডমিন হয়েছে। তার এই কলেজে মাসিক বেতন দেওয়ার মতো যোগ্যতা নেই,
কিন্তু তার রেজাল্ট আর উজ্জ্বল ভবিষ্যতের সাথে আমাদের কলেজের সুনামের কথা চিন্তা করে আমি রাকিবকে এই কলেজে পড়াশোনার সুযোগ দিয়েছি। তাই আমি চাই যে তুমি রাকিবের দিকে খেয়াল রাখবে, কারণ ও লো ক্লাসের জন্য কেউ যাতে তাকে অপমান না করতে পারে। স্যার, এরকম ছেলে সত্যি অনেক কম দেখা যায়। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, রাকিবের দিকে আমি খেয়াল রাখবো। থ্যাঙ্কস ফর ইউর হেল্প সাবরিনা। ইটস মাই প্লেজার স্যার। আমি চুপচাপ ক্লাসরুমে বসে আছি। সেই সময় সাবিয়া আর তার বান্ধবী নীলা ক্লাসে ঢুকলো। আমি তাদের দিকে তাকিয়ে আবার চোখ নিচে নামিয়ে ফেললাম। ক্লাসে ওই দুজন বাদে প্রায় সবাই আমাকে নিয়ে কথা বলছে, কিন্তু ফিসিয়ে। আমার মতো ক্ষেত এলাকার দামি নামি কলেজে আসলে এইরকমই রিয়েকশন পাবো সবার থেকে, এটা স্বাভাবিক। একটু পর ক্লাসে স্যার ঢুকলো। স্যার আমাকে দেখার পর বলল, এই ছেলে, তুমি কি এই ক্লাসের? জি স্যার, আমি এই ক্লাসেরই। তা ক্লাস শুরু হয়েছে প্রায় 10-12 দিন হলো, কিন্তু তুমি আজকে কলেজে আসলে? আসলে স্যার, আমি এই কয়দিনে ভীষণ অসুস্থ ছিলাম। ও, তোমার নাম কি? আমার নাম রাকিব হাসান। তা তোমার পোশাকের এই অবস্থা কেন? বাসায় আর ভালো শার্ট প্যান্ট নেই? আসলে স্যার, এই শার্ট প্যান্টই আমার ভালোর মধ্যে আছে। তোমাকে দেখে তো এই কলেজে পড়ার মতো যোগ্যতা আছে কি না সন্দেহ হচ্ছে। তুমি এই কলেজে চান্স পাইছো কিভাবে? আমি স্যারের কথা শুনে চুপ হয়ে গেলাম, কারণ এই প্রশ্নের মুখোমুখি যে আমাকে হতে হবে সেটা আমি আগে থেকে জানতাম। সবাই আমার দিকে তাকিয়ে হাসছে। একজন উঠে দাঁড়ালো। স্যার, আপনিও না? এই ক্ষেত কিভাবে এই কলেজে চান্স পেয়েছে তা আমরা সবাই জানি। নিশ্চয়ই প্রিন্সিপালের হাত পা ধরে এই কলেজে চান্স পেয়েছে। হতে পারে, তবে আমি রাকিবের কাছ থেকে প্রশ্নের উত্তরটা চাই। সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে। এবার আমি কিছু বলার আগে সাবিহা দাঁড়ালো। সাবিয়া, তুমি কি কিছু বলবে? হ্যাঁ স্যার, বলবো, বলার জন্যই তো দাঁড়িয়ে আছি। স্যার, আমি কতক্ষণ থেকে খেয়াল করছি যে আপনি রাকিবকে অনেকক্ষণ যাবৎ কিছু প্রশ্ন করেছেন। প্রশ্নগুলো রাকিবের স্ট্যাটাস সম্পর্কে। তবে স্যার, পড়ালেখার জন্য তো কোনো স্ট্যাটাসের প্রয়োজন হয় না। পড়ালেখার জন্য চাই প্রখর মানবল, যা রাকিবের আছে। আর যোগ্যতা তা আছে কি নেই তা এটা থেকেই প্রমাণ হয় যে রাকিব এখন আমাদের সবার সাথে এই ক্লাসে আছে। আর তাছাড়া রাকিব এসএসসিতে ফার্স্ট ক্লাস রেজাল্ট নিয়ে এই কলেজে চান্স পেয়েছেন। প্রিন্সিপাল স্যার আমাকে নিজে পার্সোনাল রিকোয়েস্ট করেছেন যাতে রাকিবকে কেউ যেন তার স্ট্যাটাসের জন্য বিরক্ত না করে। কেউ যদি রাকিবকে বিরক্ত করে তাহলে আমি সোজা প্রিন্সিপালের কাছে রিপোর্ট করব। আর স্যার, আপনি এত লো মেন্টালিটি নিয়ে শিক্ষক হলেন কিভাবে? সাবিহার কথাটা লেকচারের থেকে কম মনে হয়নি কারোর কাছে। সবাই চুপ হয়ে আছে সাবিহার কথা শুনে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি তার দিকে। সত্যি কি দুনিয়ার এখনো এরকম মানুষ আছে যে কিনা বিনা স্বার্থে একজনের জন্য এরকমভাবে প্রতিবাদ করে? সাবিয়া, তুমি ঠিকই বলছো। আমি একজন শিক্ষক হয়ে এরকম ভাবা আমার একদমই ঠিক হয়নি। শিক্ষা একটা মৌলিক অধিকার, শিক্ষার অধিকার সবার আছে। আর রাকিব, আই অ্যাম এক্সট্রিমলি সরি। তুমি বসো আর সবাই ক্লাসে মনোযোগ দিয়ে ক্লাস করো। আমরা সবাই ক্লাসে মনোযোগ দিলাম, কিন্তু কেন জানি আমি মনোযোগ দিতে পারছি না। আমার কানে এখনো সাবিহার কথাগুলো বাজছে। একের পর এক ক্লাস শেষ হলো। বাকি ক্লাসে স্যার আর ম্যাডামরা শুধু আমার পরিচয় নিয়েছে। ক্লাস চলাকালীন সময়ে আমার সাথে কেউ কথা বলেনি, তবে আমার অনেকবারই ইচ্ছে হয়েছিল যে সাবিয়া বলে মেয়েটার সাথে কথা বলতে। ক্লাস শেষ হওয়ার পর আমি সাবিয়াকে ডাক দিলাম। এই যে শুনছেন? আরে তুমি যে, বলো কি বলবে? ধন্যবাদ। আমি কখনো ভাবতেও পারিনি যে আমার জন্য কেউ এভাবে প্রতিবাদ করবে। সবাই সবসময় আমাকে ইগনোর করেছে বা অপমান করেছে। এই প্রথম কেউ আমার জন্য পুরো ক্লাসের সামনে আমাকে সাপোর্ট করলো। থ্যাঙ্কস ফর ইট। সরি, আমি ধন্যবাদটা নিতে পারবো না। কিন্তু কেন? নিব এক শর্তে, যদি তুমি আমাকে নাম ধরে বা তুমি করে ডাকো। কি রাজি? আমি কিছুক্ষণ ভেবে উত্তর দিলাম, ঠিক আছে, এখন তো ধন্যবাদ নাও। ওকে, নিলাম। আমাকে বাসায় যেতে হবে, তুমিও চলে যাও। যাচ্ছি।
আমি আমার বাসার দিকে রওনা দিলাম। বস্তির কাছে এসে দেখি বস্তি থেকে বড় বড় 3টা জিপ গাড়ি বেরিয়ে আসছে, আর জিপ গাড়ি ভর্তি লোকজন, সবার হাতে হকি স্টিক কিংবা লোহা জাতীয় বস্তু আছে। আমি দৌড়ে বস্তির ভিতরে ঢুকলাম। বস্তির সবার চোখে মুখে দুশ্চিন্তার চাপ রয়েছে। পরিস্থিতি বুঝে উঠতে না পারলেও এতটুকু বুঝেছি যে খারাপ কিছু হয়েছে। আমি দ্রুত চাচার ঘরের ভিতরে গেলাম। চাচাকে করে দেখতে না পেয়ে আমার অনেকটা টেনশন হতে লাগলো। পরক্ষণে আমার মনে পড়ে গেল যে এখন তো চাচার দোকানে থাকার কথা। এইভাবে হাফ ছেড়ে যেন বাঁচলাম, কিন্তু এই হাফ ছাড়া আমার জন্য দীর্ঘস্থায়ী হলো না। কিছুক্ষণের মধ্যে চাচা ঘরে ঢুকলো। চাচা চোখে মুখে উপস্থিত বাকি লোকদের মতো চিন্তার ছাপ। চাচা, কিছু কি হয়েছে? না বাপজান, কিছু হয় নাই তো। চাচা, কেন মিথ্যা কথা বলছো? বস্তির সবার মুখে এক আতঙ্কের চাপ আছে, তোমার মুখেও সেম জিনিস স্পষ্ট। তাছাড়া কিছুক্ষণের আগে দেখলাম বস্তি দেখে গুন্ডা টাইপের লোকজন ভর্তি 3টা জিপ গাড়ি বেরিয়ে গেল। কি হয়েছে আমাকে সত্যি করে বলো তো। আর কি লুকামু তোর থেকে? বাপজান, তুই বললি না এক আতঙ্ক, সেই আতঙ্কের নাম হলো এই এলাকার এমপি রাশেদ রায়হান। তোকে বলেছিলাম না যে সে এই বস্তি ভেঙে একটা শপিং মল বানাতে চায়? আমরা তো মানা করে দিয়েছিলাম, তাই আজকে আমাদের ভয় দেখাতে লোকজন পাঠিয়েছিল। তারা আমাদের হুমকি দেয়, যদি আমরা 1 সপ্তাহের মধ্যে বস্তি এমপির নামে লিখে দেই বা যদি বস্তি না খালি করি, তাহলে তারা আমাদের সবাইকে শেষ করে দিবে। কিন্তু তুই চিন্তা করিস না, আমরা আছি তো। কিন্তু এরা তো অনেক খারাপ লোক। তুমি বা বস্তির লোকেরা কিভাবে এমপির লোকদের সামনে দাঁড়াবে? কিভাবে? এমপির লোকেরাই তো প্রতিদিন মারামারি করে রাস্তাঘাটে। সেই দিন আমিও তাদের আঘাতে আহত হয়েছিলাম। বাপজান, আমি জানি তারা অনেক খারাপ লোক, কিন্তু একটা কথা মনে রাখবি যে সত্যের জন্য যারা লড়ে তাদের কখনো হার হয় না। জি চাচা, আমি মনে রাখবো। এখন খেতে দাও তো, খিদা লাগছে। তুই হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার দিতেছি। বিকেলবেলা বাজারে যাচ্ছি, বন্ধু বান্ধব নেই, সারাদিন একা একা থাকে। রাস্তা দিয়ে হাঁটছি, এমন সময় কেউ আমার নাম ধরে ডাকলো। আমি পিছনে তাকিয়ে দেখি সাবিহা একটা গাড়িতে বসে আছে। আমি সাবিহার কাছে গেলাম। জি, আমাকে ডাকছেন? রাকিব, তুমি আবার আমাকে আপনি করে বলছো? কলেজে কি বলেছিলাম মনে নেই? সরি, আমার খেয়াল ছিল না আসলে। এখন বলো, কেন ডেকেছো? আশ্চর্য, তুমি আমার বন্ধু, আর বন্ধুকে ডাকতে কোনো কারণ প্রয়োজন হয় নাকি? কি জানি, আমার তো কোনোদিন কোনো বন্ধু ছিল না, তাই জানিও না। আগে ছিল না, কিন্তু এখন তো আমি আছি। এখন বলো, কোথায় যাচ্ছো? একটু বাজারে যাচ্ছিলাম। আর তুমি কোথায় যাচ্ছ? গাড়ি নিয়ে বেরিয়েছিলাম একটু, রাস্তায় তোমার সাথে দেখা হয়ে গেল। চলো তোমাকে বাজারে পৌঁছে দিয়ে আসি। না না, তার কোনো দরকার নেই। আমি গাড়িতে উঠলে এত দামি গাড়ির সিট নষ্ট হয়ে যাবে। আর তাছাড়া বাজার তো এখান থেকে বেশি দূরেও না। আমি কোনো কথাই শুনতে চাই না, চলো তোমার সাথে। সাবিয়া আমার হাত ধরে গাড়িতে তার পাশে সিটে বসালো। গাড়ি তার আপন গতিতে চলছে। তুমি গাড়ি চালাতেও পারো? পারি মোটামুটি। তা তোমার বাবা মার কোনো খবর কি তুমি জানো না? না, চাচা বলেছিল যে আমার বাবা মা আমার জন্মের সময় মারা গেছে। জ্ঞান হওয়ার পর থেকে চাচার কাছেই থাকি। চাচার কোনো সন্তান নেই, তাই তিনিও আমাকে তার সন্তানের চোখে দেখে। আমার কথা বাদ দাও, তুমি তোমার কথা বলো। আমার বাবা এই শহরের একজন পুলিশ কমিশনার। আমার মা ছোটবেলায় মারা গেছে। তোমার বাবা একজন পুলিশ কমিশনার, অথচ তোমার মনে কোনো অহংকার নেই। আমার মতো ছোট লোককে তোমার বন্ধুর পরিচয় দিয়েছো? আরে বন্ধুত্ব কি ছোট লোক বা বড় লোক দেখে করা হয় নাকি? না, তা হয় না। আর কোনো কথা নয়, তুমি চুপ করে বসে থাকো। ওকে। একটু পর সাবিহার গাড়ি বাজারের সামনে পৌঁছালো। আমি গাড়ি থেকে নেমে গেলাম। সাবিহা তার গাড়ি নিয়ে চলে গেল। আমি এমনি এমনি বাজারে আসিনি। আমাদের বস্তির দিকে যে নজর দিয়েছে সেই এমপি রাশেদ রায়হানের খোঁজ নিতে এসেছি। আমি জানি আমার মতো একজন সাধারণ মানুষ কখনো এত বড় মানুষের কিছু করতে পারবে না, তবুও আমি চেষ্টা করতে চাই আমাদের বস্তিকে বাঁচাতে। আমি যখন স্কুলে ছিলাম তখন একজন সিনিয়র ছিল যার নাম পিয়াস। সে স্কুল লাইফ থেকে রাজনীতিতে জড়িয়েছিল, আর সে এখন রাশেদ রায়হানের বিরোধী দলের এক বড় নেতা। সে আমাকে অনেক স্নেহ করে। পিয়াস ভাই এখন বাজারে, তা আমি জানি, কারণ এই সময় পিয়াস ভাই ফ্রি থাকে। আমি পিয়াস ভাইয়ের কাছে গেলাম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? ভাই ভালো নেই। কেন, কি হয়েছে? কেউ ডিস্টার্ব করেছে নাকি?
হ্যাঁ ভাই, আপনার বিপরীত দলের যে এমপি সে আমাদের বস্তি হাতিয়ে শপিং মল করতে চায়। সে যদি সে যদি এখন আমাদের বস্তি দখল করে নেয় তাহলে তো আমরা পথে নেমে যাব ভাই। ভাই, আপনার কাছে আসলাম, আমি জানি আপনি চেষ্টা করলে কিছু একটা করতে পারবেন। হালালপুতে এখন বেশি উঠতেছে। এখন তো সে পাওয়ারে আছে। পাওয়ার না থাকলে কবে মাটিতে পুঁতে ফেলতাম তা ঠিক নেই। সামনে ইলেকশন, তাই এখন কিছু করতে পারবো না। তবে ইলেকশনে যদি একবার আমাদের দল থেকে কেউ এমপি হয় তাহলে দেখবি পাওয়ারের খেলা কারে কয়। ভাই, এবার তুমি ইলেকশন দাঁড়াও দল থেকে। দেখি কি হয়। ইলেকশন করতে হলেও অনেক রুলস ফলো করতে হয়। তুই এসব নিয়ে ভাবিস না, আল্লাহ ভরসা। রাশেদ রায়হানের কিছু একটা ব্যবস্থা হবে। ধন্যবাদ ভাই আমার কথা শোনার জন্য। আরে তুই হলে আমার ছোট ভাইয়ের মতো। তোর কথা শুনবো না তো কার কথা শুনবো? আচ্ছা ভাই, এখন আমি আসি। ঠিক আছে, সাবধানে যাস। আমি আবার বস্তির দিকে রওনা দিলাম। পরের দিন সকালে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজের গেট প্রবেশ করে দেখি রকি কান ধরে এক পায়ে দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে। এখানে কি হচ্ছে কিছুই আমার বোধগম্য হচ্ছে না। রকির সামনে সাবিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। সাবিয়া আমাকে দেখা মাত্রই ডাক দিল। আমি সাবিয়ার কাছে গেলাম। কিছু বলবে? হ্যাঁ, এই রকি গতকাল তোমাকে দিয়ে আমার কাছে চিঠি দিয়েছিল, তাই না? হ্যাঁ, কিন্তু তুমি এদের সাথে কি করছো? ওদেরকে শাস্তি দিচ্ছি। রকির কত বড় সাহস যে আমাকে এইরকম নোংরা চিঠি দেয়। সাবিহা, আমাদের মাফ করে দাও এবারের জন্য। নেক্সট টাইম থেকে এরকম আর হবে না। রাকিব, তুমি কি বলো? আমার মতে এবারের জন্য ছেড়ে দাও, কারণ পুরো কলেজের সামনে এভাবে সিনিয়রদের কান ধরে দাঁড়িয়ে থাকা ভালো দেখায় না। ঠিক আছে, তোমার কথায় এবারের মতো ছেড়ে দিলাম ওদেরকে। আমি আর সাবিয়া ক্লাসের দিকে যাচ্ছি। আচ্ছা, তুমি রকিতের মতো বকাটে সিনিয়রদের সাহায্য করলে কিভাবে? এইসব আমার কাছে কোনো ব্যাপার না। রকির মতো কত বকাটিদের সাহায্য করেছি, হিসাব নেই। আমার বাবা যে পুলিশ কমিশনার, তার জন্য রকি আমাকে ভয় পায়। আর সে সিনিয়র হলে কি হবে? সে একটা ক্রিমিনাল। এই এলাকার এমপি ডান হাত হলো রকি। তবে আমার বাবার সামনে রকির ওইসব খেলা চলে না। ওহ ভালো, আমরা ক্লাসে গিয়ে বসলাম। সাবিয়া আমাকে জোর করে তার পাশের সিটে বসতে চাইলে, কিন্তু আমি পেছনের সিটে বসছি। গতকাল আমার সাথে কেউ বসেনি, কিন্তু আজ একজন ছেলে বসেছে আমার পাশে। হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে জানলেন? গতকাল ক্লাসে জেনেছি। আর আপনি বলাটা ছাড়ো, কারণ আমরা সেম ক্লাসে পড়ি। আর তুই করে বলার চেষ্টা কর। ক্যান উই বি ফ্রেন্ডস? বন্ধুত্ব করা যায়, তবে যেমন তেমন বন্ধু না, একেবারে পাক্কা ইয়ারি যাকে বলে সেই রকম বন্ধুত্ব করতে হবে। ওকে, নো প্রবলেম। তাহলে আজ থেকে আমরা বন্ধু। ওকে দোস্ত। কলেজ ছুটির সময় যে গেট দিয়ে বের হব, তখন আমি দেখি রকি আমার দিকে তাকিয়ে আছে। তার ওই ছাউনিতে স্পষ্ট প্রতিশোধের আগুন জ্বলছে। রকি থেকে আমাকে সাবধান থাকতে হবে, এসব ভাবছি। এমন সময় আমাকে সাবিয়া পিছন থেকে ডাক দিল। রাকিব, তোমার কি এখন কোনো কাজ আছে? কাজ তো নেই, কিন্তু কেন? তাহলে চলো আমার সাথে। সাবিহা, একটু এদিকে আসতো। কিন্তু কেন? আরে আগে চল। আরে কোথায় যাচ্ছি? কোথাও না। এখন বলতো, তোর মাথায় কি চক্কর খাচ্ছে? কি চক্কর খাচ্ছে মানে? মানে হলো, আমার মতে তুই কি রাকিবের সাথে একটু বেশি কথা বলছিস না? রাকিব আমার ফ্রেন্ড, তার সাথে কথা বলতেই পারি। কিন্তু তুই তো একটু বেশি করে ফেলছিস। এখন আমাদের আর সময় দিস না। তারপর সারা দিন রাকিবের সাথে চলিস। গতকাল দেখলাম তুই তোর গাড়ি করে রাকিবকে কোথাও নিয়ে যাচ্ছিলি, আবার আজকেও তোর গাড়ি করে নিয়ে যাচ্ছিস। এটা কি শুধু বন্ধুত্বই নাকি অন্য কিছু? What do you think? I think you fall in love with Rakib. Oh, shut up, Nila. You are just friends, nothing else. মানলাম তুই শুধু বন্ধুত্বের খাতিরে ওইসব করছিস, কিন্তু রাকিব যদি অন্য কিছু ভেবে বসে? রাকিব ওই রকম কোনো ছেলেই না, আমি বিশ্বাস করি ওকে। দেখ দোস্ত, এইসব বস্তির পোলাপানদের একবারেই বিশ্বাস নেই, কখন কি করে বসে। আমি রাকিবের ব্যাপারে কোনো কিছুই শুনতে রাজি না। ওকে,
পরে আমার কথা হারে হারে বুঝবি। লেটস সি। সাবিয়া আমার কাছে এসে আমাকে নিয়ে তার গাড়িতে উঠলো। আমি তাকে বারবার জিজ্ঞাসা করছি যে আমরা কোথায় যাচ্ছি, কিন্তু সে কিছুই বলছে না। একটু পর গাড়ি নিউ মার্কেটের সামনে থামলো। আমরা এখানে কেন এসেছি? আগে চলো তারপর বলছি। আমি সাবিয়ার সাথে গাড়ি থেকে নেমে নিউ মার্কেটের ভিতরে গেলাম। ভিতরে ঢোকার সময় দারোয়ান আর চোখে আমার দিকে তাকিয়েছিল, হয়তো আমার পোশাক আশাকের জন্য। সাবিয়া আমাকে নিজের জেন্টস সেকশনে ঢুকলো। সেখান থেকে আমার মাপে কয়েকটি দামি শার্ট আর প্যান্ট কিনলো। আমি আগামাথা কিছু বুঝলাম না। সাবিয়া বিল পে করে আমাকে নিয়ে আবার গাড়িতে উঠলো। বস্তির সামনে গিয়ে সাবিয়া গাড়ি থামালো। আমি গাড়ি থেকে নেমে যাওয়ার পর সাবিয়া আমার হাতে শপিংয়ের ব্যাগগুলো দৌড়িয়ে দিল, টান দিয়ে চলে গেল। আমাকে কথা বলার কোনো সুযোগও দিল না। বুঝলাম না সাবিয়া কি আমার জন্য এসব কিনেছে। আমি শপিং ব্যাগগুলো নিয়ে গড়ে গেলাম। চাচা আমার হাতে ব্যাগ দেখে প্রশ্ন করলো, কিরে বাপজান, এই ব্যাগগুলো কিসের? আসলে চাচা, কলেজে আমার এক বন্ধু আছে, সে আমাকে এই জামা কাপড় গিফট করেছে। তুই নিয়ে নিলি? না চাচা, আমি নিতে চাইনি, সে আমার হাতে ব্যাগগুলো দিয়ে চলে গেল। ঠিক আছে, এখন হাত মুখ ধুয়ে নে। ঠিক আছে চাচা। আমি হাত মুখ ধুয়ে ব্যাগ থেকে জামা কাপড়গুলো বের করলাম। অনেক সুন্দর আর দামি শার্ট প্যান্টগুলো। আমার মতো ছোট লোকদের এগুলো মানাবে কিনা আমি তাও জানি না। রাতে শুয়ে আছি, এমন সময় চাচা বলল, কিরে বাপজান, আজ এত তাড়াতাড়ি শুয়ে পড়লি যে? আসলে আজকে তেমন পড়া ছিল না, তাই শুয়ে পড়েছি। ঠিক আছে, আমি একটু বাজারে গেলাম, আসলে ঘরে লবণ শেষ হয়ে গেছে। চাচা তুমি থাকো তো, আমি যাই। আমার এখন শুয়ে থাকতে ভালো লাগছে না। কিন্তু এত রাতে একা যেতে পারবি? হ্যাঁ চাচা, পারবো। আমি চাচার থেকে লবণের টাকা নিয়ে বাজারে চলে গেলাম। আমাদের বস্তি থেকে বাজারটা একটু দূরে। বস্তি আর বাজারের মাঝখানে একটা নির্জন গলিও আছে। আমি বাজার থেকে লবণ কিনে বস্তিতে ফিরছি। সে সময় দেখি কেউ একটা ছেলে মেয়ে একটা মেয়েকে গাড়িতে তুলছে। মেয়েটা নড়াচড়া করছে না। মেয়েটা বোধহয় অজ্ঞান হয়ে গেছে। আমি দ্রুত তাদের কাছে গেলাম। সেখানে গিয়ে তো আমি বড় ঝটকা গেলাম, কারণ ছেলেগুলো আর কেউ নয়, বরং রকি আর তাদের দলবল। মেয়েটার মুখ দেখে আর বড় ঝটকা গেলাম, কারণ মেয়েটা হলো সাবিহা। আমি তাদের পিছনে দেখায় তারা এখন আমার মুখ দেখতে পায়নি। আমি দ্রুত রাস্তা থেকে একটা বড় কাঠের লাঠি হাতে নিয়ে তাদের সামনে গেলাম। দেখো ভাই, তোমার ঝগড়া আমার সাথে, তুমি সাবিয়াকে ছেড়ে দাও। ওরে শালা, এই তো দেখি তার জান পাখির গন্ধ শোকে শোকে এখানে এসে পড়েছে। তোর জন্য সাবিহা আমাকে পুরো কলেজের সামনে অপমান করেছে। আজ আমি সাবিয়াকে নিয়ে ফুর্তি করব, আর আমার লোকেরা তোর হাড় গুড়া গুড়া করে ফেলবে। দেখা যাক। আমি আমার হাতের লাঠিতে দিয়ে রকি চামচাদের কয়েকটা গা লাগিয়ে দিই। একটু পর সবাই পালিয়ে যায়। রকি একটা ফ্লাইং কিক দিয়ে আমার হাত থেকে লাঠি ফেলে দেয়। আমিও কম কিসের, সোজা রকির মেডেল স্টামে উড়িয়ে দিলাম এক লাঠি দিয়ে। রকির মরণ যন্ত্রণা চিৎকার দিয়ে ওঠে। কোনো মতে রকি সেখান থেকে পালিয়ে যায়। আমি সাবিয়াকে আমার কোলে করে রাস্তার কিনারে শুয়ে দিলাম। সাবিয়া, কি হয়েছে তোমার? উঠো প্লিজ। না, সাবিয়া এভাবে উঠবে না। আমি সাবিয়াকে রেখে বাজার থেকে এক বোতল পানি কিনে এনে সাবিয়ার মুখে পানি দিলাম। পানির কয়েক ফোঁটা ছিটে দেওয়ার পর সাবিয়ার জ্ঞান ধীরে ধীরে ফিরছে। সাবিয়ার জ্ঞান ফেরার আনন্দে আমি ভুলে গেছি যে সাবিয়ার মাথা আমার কোলে আছে। সাবিয়ার জ্ঞান ফেরার পর তার এত কাছে আমাকে দেখে আমাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। হাউ ডিয়ার ইউ রাকিব, আমি তোমাকে কত ভদ্র ভেবেছিলাম, কিন্তু তুমি আমার সাথে এই কাজ কিভাবে করতে পারলে? সাবিহার কথার আগাগোড়া কিছুই বুঝতে পারছি না, তাই তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি বলছো সাবিহা? আমি তোমার সাথে কি করেছি? একদম ভদ্র সাজার চেষ্টা করবে না। নীলা আমাকে আগেই বলে দিয়েছিল তোমার মতো বস্তির ছেলেরা কখনো মানুষ হয় না, আর তুমি সেটারই প্রমাণ করে দিয়েছো। ওয়েট এক মিনিট, নীলা কোথায়? নীলা তো আমার সাথেই ছিল। বলো তুমি নীলাকে কোথায় গুম করে দিয়েছো? আশ্চর্য, নীলাকে আমি কেন গুম করব? আমরা নাইট ক্লাব থেকে আসছিলাম, সাথে আমার গাড়ি ছিল না আজকে, আর তুমি আমার ভালো মানুষের সুযোগ নিয়ে আমাকে পেছন থেকে আঘাত করে আমাকে রেপ করতে চেয়েছিলে, আর নীলাকে কোথাও গুম করে দিয়েছো। সাবিহা, আর ইউ আউট অফ মাইন্ড? তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না, আর তুমি যা বলছো তা তুমি নিজেও বুঝতেছো না। আমি যা বোঝার বুঝে গেছি। তোর মতো ছোট লোককে আমি আমার ফ্রেন্ড লিস্টে ঢুকিয়েছি, এটাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। আমার সামনে আসবে না, চলে যা আমার সামনে থেকে।
সাবিহা, একবার আমার কথা শোনো। তোর কোনো কথাই শুনবো না আমি। বলে আমাকে টাস টাস করে থাপ্পড় দিল। সাবিহা আমাকে থাপ্পড় মেরে সেখান থেকে চলে গেল, আর আমি মূর্তির মতো দাঁড়িয়ে আছি। আবার চোখ থেকে পানির স্রোত বেয়ে পড়ছে। আমার জীবনের প্রথম বন্ধু আমাকে চরিত্রহীন মনে করলো। এই দুঃখ আমার কষ্টটাকে আরো বহুত গুণ বাড়িয়ে দিল। আমি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না, বস্তিতে ফিরে গেলাম। চাচা অনেকবার জিজ্ঞেস করেছিল কেন কাঁদছি, কিন্তু আমি মিথ্যা কথা বললাম চাচাকে। আমি জীবনে ওই প্রথম চাচাকে মিথ্যা কথা বললাম। বিছানায় শুয়ে আছি আর ভাবছি, যে মানুষের বিশ্বাস কি এতটাই ঠুমকু যে একটু আঘাতেই ভেঙে যাবে। অন্যদিকে সাবিয়া বাসা ফিরে অনেকবার নীলার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু তার ফোন বন্ধ পাচ্ছি। পরের দিন সকালে সাবিয়া কলেজে চলে গেল। সাবিয়া ভেবেছিল যে আমি কলেজে গেলে আমাকে প্রশ্ন করবে যে নীলা কোথায়, কিন্তু আজ আমি কলেজে যাইনি। চাচাকে বললাম যে শরীর ভালো লাগছে না, তো চাচাও আর জোর করলো না। সাবিয়া কলেজের ক্যান্টিনে বসে আছে, হঠাৎ তার চোখ গেল কলেজের গেটের দিকে। সে দেখলো নীলা আসছে। সাবিহা নীলাকে দেখা মাত্রই দৌড়ে তার কাছে গেল। নীলা, তুই কোথায় ছিলি গতকাল? আমি সারা রাত তোকে ফোনেও পাচ্ছিলাম না। কাল রাতে পার্টিতে তো আমরা একসাথে ছিলাম, তুই হঠাৎ কোথায় চলে গেলি? নাকি আমার কিছুই মনে পড়ছে না? তুই ঠিকই বলেছিলি, বস্তির ছেলেপুলেরা খারাপ হয়, ওদের মতো নর্দমার কীট আমাদের কারো বন্ধু হতে পারে না। আমি রাকিবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব। দোস্ত, তুই শান্ত হ। গতকাল যদি রাকিব না থাকতো তাহলে তুই আমার সামনে এখন দাঁড়িয়ে থাকতে পারতি না। তুই ঠিক কি বলতে চাচ্ছিস, আমাকে একটু বুঝিয়ে বল। তাহলে শুন, গতকাল যখন আমরা পার্টি শেষে বাড়ি ফিরছিলাম তখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কারণ আমরা কখনো এভাবে হেঁটে যাইনি। হঠাৎ হাঁটতে হাঁটতে আমি তোর পেছনে পড়ে যাই, যা তুই খেয়াল করিসনি। তুই সামনে হাঁটতে হাঁটতে হঠাৎ রকি পেছন থেকে এসে তার মাথায় আঘাত করে আর তুই অজ্ঞান হয়ে যাস। আমি বুঝে গেছিলাম রকি তার সাথে হওয়া অপমানের প্রতিশোধ নিতে এসেছিল। আমি তোকে বাঁচানোর জন্য যখন এগিয়ে আসি তখন রকির বন্ধুরা চলে আসে। আমি তাদের হাবভাব দেখেই বুঝে গেছিলাম তারা আমাদের সাথে খারাপ কিছু করতে চায়, তাই আমি সেখান থেকে পালিয়ে যাই। রকি কিছু বন্ধুরা আমার পেছনে আসে, কিন্তু আমি একটা গাছের পেছনে লুকিয়ে পড়ি। আমি তোর বাবাকে ফোন করব, এমন সময় দেখি আমার মোবাইল নেই। সম্ভবত রাস্তায় দৌড়ানোর সময় কোথাও পড়ে যায়। রকির বন্ধুরা আমাকে না পেয়ে ফেরত চলে যায়। আমি তখন কি করব কিছুই বুঝতে পারছিলাম না, কারণ পুরো এলাকাই ছিল নির্জন। আমি সাহস করে একটা আগলা ইট আর একটা লোহার পাইপ নিয়ে এগিয়ে যাই। সেখানে গিয়ে দেখি রকিব সবাইকে মেরে রকিদের অবস্থা খারাপ করে ফেলছে। রকির লোকেরা পাগল বুড়ার মতো এদিক ওদিক ছুটছে। হঠাৎ দেখি রকি আমার দিকে দৌড়িয়ে আসছে, তাই আমি ঝোপঝাড়ের পেছনে লুকিয়ে পড়ি। পরে বুঝতে পারি যে রকিও পালিয়ে যাচ্ছে। আমি তোদের দিকে যখন তাকাই তখন দেখি তুই রাকিবকে ভুল বুঝে থাপ্পড় দিলি। আমি আসার আগেই তুই চলে যাস। তারপর রাকিবও কাঁদতে কাঁদতে চলে যায়। বিশ্বাস কর বন্ধু, আমি মানুষ চিনতে ভুল করে ফেলছি। রাকিবের মতো মানুষ আর দুইটা হয় না যে একাই এতগুলো ছেলেদের সাথে ফাইট করলো শুধু তোর জন্য। ঠিক ছিলি, রাকিব বস্তি থেকে এসেছে, কিন্তু সেও মানুষ। কিন্তু গতকাল রাতে তুইও তাকে ভুল বুঝলি। আমার ফোন না পাওয়ায় তোর সাথে কন্ট্যাক্ট করতে পারিনি। ভেবেছি আজকে আর তোর আর রাকিবের মাঝে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে দিব। রাকিব আসেনি রে। সাবিহা নীলার কথা উত্তর না দিয়ে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ল। এ আমি কি করলাম দোস্ত? রাকিব যে কিনা আমার সম্মান বাঁচালো, তাকে আমি কত কথা শুনিয়ে দিলাম, এমনকি তাকে আমি থাপ্পড়ও দিলাম। আমার মুখোমুখি হবে না বলে সে আজকে কলেজেও আসলো না। এখন আমি কোন মুখ নিয়ে তার সামনে দাঁড়াবো? দেখ সাবিহা, তুই আগে কেন ভেঙে পড়তেছিস? তুই রাকিবের ঠিকানা কি জানিস? রাকিব যে বস্তিতে থাকে তা আমি চিনি। তাহলে আমরা কিসের জন্য অপেক্ষা করছি? চল। হ্যাঁ যাব, তার আগে রকির একটা ব্যবস্থা করে নিই। তারপর সাবিহা তার বাবাকে ফোন দিয়ে গতকালের সব ঘটনা খুলে বলল। সাবিহার বাবা পুরো ঘটনা শুনে তো দ্রুত রকিকে অ্যারেস্ট করার জন্য বেরিয়ে পড়ল। তারপর সাবিয়া আর নীলা সাবিয়ার গাড়ি করে আমি যে বস্তিতে থাকি সেই বস্তির উদ্দেশ্যে রওনা দিল। আর এদিকে আমি গড়ি বসে বসে পড়ছি। সেটা অনেক আগে কাজে বেরিয়ে পড়েছে সাবিহা আর নীলা।
আমাদের বস্তির সামনে পৌঁছে গেল। কিছুক্ষণের মধ্যে তারা গাড়ি থেকে নামলো। তারপর সাবিহা তার বাবাকে ফোন দিয়ে গতকালের সব ঘটনা খুলে বলল। সাবিহার বাবা পুরো ঘটনা শুনে তো দ্রুত রকিকে অ্যারেস্ট করার জন্য বেরিয়ে পড়ল। তারপর সাবিয়া আর নীলা সাবিয়ার গাড়ি করে আমি যে বস্তিতে থাকি সেই বস্তির উদ্দেশ্যে রওনা দিল। আর এদিকে আমি গড়ি বসে বসে পড়ছি। সেটা অনেক আগে কাজে বেরিয়ে পড়েছে। সাবিহা আর নীলা আমাদের বস্তির সামনে পৌঁছে গেল। কিছুক্ষণের মধ্যে তারা গাড়ি থেকে নামলো। এই নোংরা বস্তি থেকে নীলা বলল, আর ইউ শিওর রাকিব এখানেই থাকে? আমি তো রাকিবকে এখানেই ড্রপ করেছিলাম। আমার বিশ্বাস হচ্ছে না এরকম বস্তিতে থেকে রাকিব এত ভালো মানুষ হয়েছে। কথায় আছে না, বাহিরের সৌন্দর্যের থেকে ভিতরের সৌন্দর্যই আসল। হ্যাঁ চল ভিতরে যাই। তারপর নীলা আর সাবিহা বস্তির ভিতরে গেল। আমাদের বস্তিটা অনেক নোংরা। সাবিহা আর নীলা আমার ব্যাপারে আশেপাশে খোঁজ করছে। আমার চাচা একজন ভালো মানুষ আর বস্তির সবার পাশে দাঁড়ায়, তাই আমার চাচা সহ আমাকেও সবাই চেনে। আমাদের এই ছোট্ট টিনের ঘর খুঁজতে তাদের বেশি দেরি হলো না। আমি কলেজে কিছু অ্যাসাইনমেন্ট করছিলাম, এমন সময় সাবিহা আর নীলা আমার ঘরে দেখলো। আমি সাবিহা আর নীলাকে দেখে অনেক অবাক হয়ে যাই। এই কি ম্যাম সাহেব, আপনারা আমার মতো ছোট লোকের ক্ষেতের এই ফায়ার কোপে আসলেন? আমার মুখ থেকে ম্যাম সাহেব কথা শুনে সাবিহা চমকে যায়। এই রাকিব, তুমি কাকে মেম সাহেব বলছো? কেন ম্যাম, আপনারা কত বড় মাপের মানুষ, আপনাদেরকে ম্যাম সাহেবই তো বলবো। প্লিজ রাকিব, আমাকে মাফ করে দাও। আমি তোমার কোনো কথা না শুনে তোমার গায়ে হাত তুলেছিলাম। আমি সত্যিই অনেক খারাপ, তাই জন্য তোমার মতো একজন বন্ধুকে আমি ভুল বুঝেছিলাম। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। নীলা আমাকে বলেছে যে তুমি কিভাবে রকির হাত থেকে আমার সম্মান বাঁচিয়েছো। এই কি বলছেন ম্যাম সাহেব, আমি তো একটা মাধ্যম মাত্র। বাঁচা মরার সব তো আল্লাহ তাআলার হাতে, আর আমার কাছে ক্ষমা চেয়ে লাভ নেই, কারণ আমি তো ছোট লোক। বস্তির ছেলেদের কাছে আপনাদের মতো ম্যাম সাহেবের মাপ ছাওয়ার শোভা পায় না। প্লিজ রাকিব, তুমি সাবিহাকে মাফ করে দাও। আমি তোমাকে বিশ্বাস করতে পারিনি, তাই আমি সাবিহার মাথায় তোমার নামে খারাপ কথা ঢুকিয়েছিলাম। কিন্তু সাবিহা আমার কথায় বিশ্বাস করেনি। গতকালকে একটা ভুল পরিস্থিতিতে পড়ে সাবিহা তোমাকে ভুল বুঝেছে, আর যে কেউ সেই সময় ওই অবস্থায় তোমাদের দেখলে ভুলই বুঝতো। আমি সব কিছু দেখেছি, তাই তো আমি সাবিহাকে সব কিছু বলতে পেরেছি। রাকিব, নীলার থেকে শুনলে তো সব, এখন কি আমাকে ক্ষমা করা যায় না? দেখুন, আপনারা হলেন বড়লোক ঘরের মেয়ে। আপনাদের মতো গরিব বস্তির লোকদের সাথে আপনাদের বন্ধুত্ব করা খারাপ দেখায়। আর এবার না হয় ক্ষমা করে দিলাম, কিন্তু পরের বার যে কোনো কারণে যদি আমাকে ভুল বুঝেন তাহলে কি করব? আমি সত্যি বলছি রাকিব, নেক্সট টাইম থেকে আমি তোমাকে কখনো ভুল বুঝবো না। সরি, আমি এক ভুল বারবার করি না। ছোটবেলা থেকে আমার কোনো বন্ধু ছিল না। তখন ভাবতাম আমার যদি একটা বন্ধু থাকতো তাহলে কি না মজা হতো। আমার বন্ধুত্বের স্বাদ মিটে গেছে। প্লিজ রাকিব, সাবিহা অনেক গিল্টি ফিল করেছে। থাক নীলা, রাকিব যা সিদ্ধান্ত নিয়েছে তাই ঠিক। আমার মতো মানুষের সাথে ওর বন্ধুত্ব করা লাগবে না। সাবিহা কথা বলছে আর তার চোখ থেকে অবিরাম পানি পড়ছে। কেন লাগবে না? আমি সামনে তাকিয়ে দেখি চাচা দরজার কাছে দাঁড়িয়ে আছে। চাচা তুমি? হ্যাঁ আমি। শোন বাপজান, তুই ছোটবেলা থেকে যখন একা থাকতি তখন আমি তোর বাপ মা বন্ধু হয়ে তোর সাথে থাকতাম। কিন্তু বাপজান রে, সঠিক বন্ধু সহজে পাওয়া যায় না। আর এই মাইয়া যখন তার ভুল বুঝতে পারছে তখন তুই ওরে মাফ কইরা দে। চাচা, তুমি যখন বলছো আমার কথা খেলাপ হবে না। তুমি সত্যি বলছো রাকিব? হ্যাঁ, আমি সত্যি বলছি। তাহলে তোমাদের বন্ধুত্বের টিমে আমিও কি জয়েন হতে পারি? কেন নয়, অবশ্যই। এভাবে আজকের দিন চলে গেল। পরের দিন সকালে আমি দ্রুত কলেজে গেলাম। কলেজের গেটে রাহুলের সাথে দেখা হলো। কি রে দোস্ত, গতকাল কলেজে কেন আসলি না? আরে, শরীর একটু খারাপ ছিল তাই আসেনি। ওহ, চল ক্লাসে যাই। তারপর আমরা ক্লাসে গেলাম। একটু পর সাবিয়া আর নীলা আসলো। ওই দিন থেকে আমি, রাহুল, সাবিয়া আর নীলা বেস্ট ফ্রেন্ড হয়ে গেলাম। সবসময় একা থাকতাম। এভাবেই কাটতে থাকে দিনের পর দিন, মাসের পর মাস। হাত থেকে 8 মাস তো দেখতে দেখতে চলে গেল। এই কয়েক মাস এমপি আর আমাদের বস্তির মাঝে ঝামেলা আমি প্রায় ভুলে গিয়েছি। একদিন আমি আর সোনালিকা মাঠের ক্যাম্পাসে বসে আছি, তখন সাবিহা বলল,
রাকিব, তোমার কি কিছু গন্ডগোল লাগছে না? কি গন্ডগোল লাগবে? সব তো ঠিকই আছে। আরে বোকা, আমি নীলা আর রাহুলের ব্যাপারে বলছি। কয়েকদিন থেকে দেখছি দুজন এখন আমাদের থেকে দূরে থাকে, চোখে চোখে ইশারায় কি যেন বলে। সেদিন দেখলাম কলেজ ছুটির পর নীলা রাহুলকে ইশারায় ওর সাথে চলতে বলল। তারা দুজন প্রায়ই একসাথে থাকে। এটা কি গন্ডগোল না? কোথায় গন্ডগোল? আমি আর তুমিও তো একসাথে থাকি মাঝে মাঝে। আরে হাদারাম, আমি বলতে চাচ্ছি যে তাদের মাঝে কিছু চলছে, মানে তারা মনে হয় রিলেশনে আছে। রাহুল আমাকে কিছুই বললো না এই বিষয়ে। আমি এখনো শিওর না। আজকে তুমি রাহুলকে জিজ্ঞাসা করবে আর আমি নীলাকে জিজ্ঞাসা করব যে তাদের মাঝে কিছু আছে নাকি। কিন্তু তারা দুজন কি সব সত্যি কথা বলবে? বলবে, বলবে, সব বলবে। আমার কাছে একটা প্ল্যান আছে, শোনো ভালো করে। তারপর সাবিয়া তার প্ল্যান আমাকে বলল। ওয়াও, এই প্ল্যান তো মারাত্মক একটা প্ল্যান। তোমার মাথায় এইসব শয়তানি বুদ্ধি গিজ গিজ করে না? আমার বুদ্ধি নিয়ে একদম বাজে কথা বলবা না। আমার প্ল্যানের কোনো তুলনাই নেই। রাইট, ওই দেখো দুজন আসতেছে। আমরা প্ল্যান মতো কাজ শুরু করে দেই। ঠিক আছে। নীলা আর রাহুল আমাদের একটু কাছে আসতেই আমরা আমাদের প্ল্যান মতো কাজ শুরু করে দিই। জানো সাবিহা, রাহুলের বাবা সেদিন আমাকে ডেকে বলল তিনি নাকি তার বিজনেস পার্টনারের মেয়ের সাথে রাহুলের বিয়ে ঠিক করেছে। রাহুলের ইন্টার পরীক্ষা শেষ হওয়ার পর নাকি তাদের দুজনের বিয়ে দিয়ে দিবে। আমি জোরে জোরে কথাগুলো বললাম যাতে রাহুল আর নীলা দূর থেকেও শুনতে পায়। এবার সাবিহ প্ল্যান মতো চিল্লিয়ে চিল্লিয়ে বলা শুরু করলো। ভালো তো। তুমি কি জানো, নীলার আম্মু আমাকে সেদিন ডেকে জানতে চাইলো যে নীলার কোনো বয়ফ্রেন্ড আছে কিনা। আমি ডাইরেক্ট না করে দিলাম। তারপর আন্টি আমাকে বলল তার ছোটবেলা বেস্ট ফ্রেন্ডের ছেলের সাথে নীলার বিয়ে ঠিক হয়ে রয়েছে ছোটবেলা থেকে, কিন্তু নীলা জানে না। নীলার জন্মদিন তো পরশু, সেই দিন নাকি আন্টি নীলাকে সারপ্রাইজ হিসাবে তাদের দুজনের এঙ্গেজমেন্ট করিয়ে দিবে। ভালো তো। তুমি কি জানো, নীলার আম্মু আমাকে সেদিন ডেকে জানতে চাইলো যে নীলার কোনো বয়ফ্রেন্ড আছে কিনা। আমি ডাইরেক্ট না করে দিলাম। তারপর আন্টি আমাকে বলল তার ছোটবেলা বেস্ট ফ্রেন্ডের ছেলের সাথে নীলার বিয়ে ঠিক হয়ে রয়েছে ছোটবেলা থেকে, কিন্তু নীলা জানে না। নীলার জন্মদিন তো পরশু, সেই দিন নাকি আন্টি নীলাকে সারপ্রাইজ হিসাবে তাদের দুজনের এঙ্গেজমেন্ট করিয়ে দিবে। হোয়াট? তুই কি বলছিস এসব সাবিহা? রাকিব, তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে তো? আরে তোরা কখন এলি? আমি যখনই আসি না কেন কেন তোরা এই দুইজন এখন কি বললি? ও, শুনে ফেলছিস তাহলে? আরে তোর আব্বু তোর জন্য মেয়ে দেখছে। তুই তোর বাবার একমাত্র ছেলে, দেখতেও তো হ্যান্ডসাম। আঙ্কেল জিজ্ঞাসা করেছিল যে তোর কোনো রিলেশন আছে কিনা। আমি বলেছি তুই একেবারে পিওর সিঙ্গেল পোলা, তুই কোনো প্রেম করিস না। আমিও সেম কথাটা নীলার মাকেও বলেছি। তোরা দুজন কি পাগল হই নাকি? আমরা এই বয়সে কেন বিয়ে করব? আর তোদের কে বললো যে আমরা প্রেম করি না? আমরা দুজন একে অপরকে ভালোবাসি। হুররে, আমি পেরেছি না, আমরা পেরেছি। রিয়েলি আই এম টু গুড। আমার প্ল্যান সাকসেসফুল হয়েছে। কথাটা বলে সাবিয়া খুশিতে নাচতে শুরু করলো। সাবিয়ার এই নাচের কারণ আমি বুঝতে পেরেছি, কিন্তু বেচারা রাহুল আর সাবিয়া কিছুই বুঝতে পারছে না। তুই নাচা বন্ধ কর। আর তোর কিসের প্ল্যান সাকসেসফুল হয়েছে? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, আমিও কিন্তু কিছুই বুঝতে পারছি না। আমি বলছি, আসলে সাবিয়া সন্দেহ করেছিল যে তোদের মধ্যে কোনো কিছু চলছে। তাই সাবিয়া প্ল্যান বানালো যে তোদের একটু উস্কে দিয়ে তোদের পেট থেকে কথা বের করতে, আর নীলা নিজের মুখে তোদের রিলেশনের কথা বলিয়ে নিল। কুত্তি, তুই না আমার বেস্ট ফ্রেন্ড, আর তুই এভাবে আমাকে ভয় দেখালি? চুপ কর তেলাপোকার ডিম। তুই যদি সত্যি আমার বেস্ট হয়ে থাকতি তাহলে তোর রিলেশনের ব্যাপারে আমাকে কেন বললি না? আসলে আই এম সরি। আমি বলবো বলবো বলে আর বলা হয়নি। আমিও সরি বলছি। আমাদের উচিত ছিল আমাদের ব্যাপারে তোদের বলা। হ্যাঁ, তোকে যে শুনতে চাই না, চাই ট্রিট, আর সেটা তুই দিবি। তারপরে আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে রাহুলের মানিব্যাগটা ফাঁকা করলাম। সেই দিনের মতো বসিতে ফিরে এলাম। রাতে চাচা আসলো গড়ে। বাপজান রে, আমার না তোকে নিয়ে অনেক ভয় হয় রে। আমি না থাকলে তোর যে কি হবে একমাত্র আল্লাহই জানে। এটা আবার কি কথা চাচা? তুমি না থাকলে মানে কি এই কথার? আমি কি সারা জীবন বেঁচে থাকবো রে?
তখন তোর কি হবে? এটা নিয়ে সারাদিন ভয়ে ভয়ে থাকি। আমি চাচাকে জড়িয়ে ধরলাম। তুমি কোথাও যাবে না চাচা। তুমি তো জানো এই দুনিয়া আমার আব্বু আম্মুকে আমি জানি না, তারা বেঁচে আছে কি না মরে গেছে তাও আমি জানি না। তুমি আমার সব চাচা। কথাগুলো বলতে বলতে আমার চোখ দিয়ে পানি পড়লো। চাচাও যে কাছে না তা নয়। আমি চাচাকে ছেড়ে দিয়ে জিজ্ঞেস করলাম, চাচা কি হয়েছে বলো তো, হঠাৎ এই প্রশ্ন করলে যে? আমার কিছু হয় নাই রে বাপজান, তবে হতে কতক্ষণ। আমার যদি কিছু হয়ে যায় তাহলে নিজেকে কখনো একা মনে করবি না। আমার দোয়া সব সময় তোর সাথেই থাকবে। চাচা তুমি যদি আর একবারও আমাকে এইসব কিছু বলো তাহলে আমি তোমার সাথে আর কথা বলবো না। ঠিক আছে, আর বলবো না। তবে আমার সাথে রাগ করিস না। রাতে শুয়ে আছি কিন্তু আমার ঘুম আসছে না। চাচার কথাগুলো আমাকে অনেক ভাবাচ্ছে। চাচা এরকম কথা আমাকে কখনো বলেনি। হঠাৎ এমন কি হলো যে চাচা আমাকে এমন কথা বলল? পরের দিন সকালে আমি কলেজে চলে গেলাম। সারাদিন কেমন যেন আনমনে ক্লাস করলাম। ব্যাপারটা সাবিহা আর আমার বন্ধুরাও খেয়াল করলো। আমি ক্লাস শেষ করে বের হলাম, আমার বন্ধুরাও আমার সাথে বের হলো। রাকিব আর তোমরা ভালো করে শুনে নাও, আজকে আমার জন্মদিন। রাতে আমার বাসায় পার্টি আছে, সবার দাওয়াত রইলো। হ্যাপি বার্থডে সাবিহা। হ্যাপি বার্থডে সাবিয়া। নীলা, তুমি উইশ করবে না? আমি আগেই উইশ করেছি। যাই হোক, সন্ধ্যার দিকে আমি সবাইকে আমার বাসায় দেখতে চাই। আমি না আসলে হয় না? হয়েছে, আসবো আমি, চিন্তা করো না। সন্ধ্যার দিকে বস্তি থেকে বের হব। তখন চাচা জিজ্ঞেস করলো, কিরে বাপজান, কোথাও যাচ্ছিস নাকি? চাচা বললাম না তোমাকে যে আজকে আমার বন্ধুর জন্মদিন? ও হ্যাঁ, মনে পড়েছে। যা, সাবধানে যাস। ঠিক আছে চাচা। আমি চাচা থেকে বিদায় নেওয়ার সময় চাচা চোখে পানি দেখতে পেলাম। মনে হচ্ছিল যেন চাচা আমাকে অনেক কিছু বলতে চায়, কিন্তু কোনো কারণে আমাকে কথাগুলো বলতে পারছে না। আমি সাবিহার বাসা চলে গেলাম। অনেক সুন্দর করে সাজানো হয়েছে বাড়িটা। রাহুল আর নীলাকেও গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখছি। কি রে দোস্ত, তোর আসতে দেরি হলো কেন? আসলে আজকে তো সাবিয়ার বার্থডে, তাই সাবিয়ার জন্য একটা গিফট কিনতে লেট হয়ে গেছিল। আমি জানি যে সাবিয়া গিফট দেওয়ার সামর্থ্য আমার নেই, তবুও আমি আমার জমানো টাকা দিয়ে গিফট কিনেছি। এইরকম করে কেন বলছিস? বন্ধুত্বের মাঝে এইসব দামি গিফট বা কম দামি গিফট বিচার করা হয় না। আর এখানে কথা না বলে ভিতরে চলো। সাবিহা অনেকক্ষণ থেকে আমাদের জন্য অপেক্ষা করে বসে আছে। আমরা বাড়ির ভেতরে গেলাম। বাড়ির বাইরেটা যেমন সুন্দর, ভেতরটা আরও সুন্দর। বাড়িতে মেহমান ভর্তি, সবাই দামি দামি পোশাক পরে আছে। আর আমি সাবিহার কিনে দেওয়া পোশাক পরে এসেছি। একটু পর সাবিয়া আসলো। সাবিয়াকে দেখে আমি চোখ সরাতে পারছি না। আজকে সাবিয়াকে সত্যি অনেক সুন্দর দেখাচ্ছে। সাবিয়া আজ একটা লাল লেহেঙ্গা পরেছে, সাথে ম্যাচিং চুড়ি আর হালকা মেকআপ। আর সাবিয়াকে লাল পরি মনে হচ্ছে। আমি যেন আজ গৌড়ের মধ্যে চলে গেলাম। আমার গুড় সাবিয়ার আওয়াজে বাংলো, কি হলো রাকিব, এভাবে কি দেখছো? তোমাকে। আমার কথা শুনে সাবিয়ার লজ্জা পেল। এই না না, আমি বলছি যে আজকে তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে। থ্যাঙ্কস রাকিব। আর এই যে আমি তোমার জন্য এই সামান্য উপহার এনেছি। আমি জানি এটা তোমার সামর্থ্যের তুলনায় অনেক কম, তাও প্লিজ টেক ইট। রাকিব, তুমি এমন করে কেন বলছো? তুমি সেই দিন আমার জন্য যা করেছো তার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো। এইসব কথা এখন না বললেও চলবে। সাবিহা, তোর ড্যাড তোকে ডাকছে কেক কাটার জন্য। চলো সবাই। কিরে মামা, তোর আজকে কি হয়েছে? কি হয়েছে মানে? মানে তুই যেভাবে সাবিয়ার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছিলি, আমার মনে হয়েছে যে তুই এই দুনিয়ায় নাই, স্বপ্নের দুনিয়ায় চলে গিয়েছিলি। আর সেই দুনিয়ায় তুই আর সাবিয়া রোমান্টিক ভাবে নাচছিলি। তুই কি বলছিস? আমরা ভালো বন্ধু, আর কিছু না। না, আমি ভেবেছিলাম যে তোর মনে প্রেমের ঘন্টি বেজে গেছে। তুই তো অনেক কিছু ভাবছিস। এখন চল, সাবিয়া ডাকছে। আমরা কেক কাটার জায়গা চলে গেলাম। সাবিয়া কেক কেটে প্রথমে নিজের বাবাকে খাওয়ালো। সাবিয়া মানে সাবিয়া যখন আমাকে কেক খাওয়ানোর জন্য আমার দিকে এগুলো, তখন আমার বাটন মোবাইলে একটা ফোন আসলো অচেনা নাম্বার থেকে। আমি কল রিসিভ করলাম। ওই ব্যাস থেকে আমি যা শুনলাম তা শুনে আমার মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। আমি জোরে চিৎকার দিলাম, না! আমি সাথে সাথে বাসা থেকে বের হয়ে বস্তির দিকে দৌড় শুরু করলাম। আমার এইভাবে চিৎকার দেওয়া আর চলে যাওয়া দেখে সাবিহা, রাহুল আর নীলাও নিজেদের গাড়ি নিয়ে আমার পিছনে আসলো। আমি বস্তির কাছে পৌঁছে দেখি পুরো বস্তিতে আগুন লেগে গেছে। বস্তির সব লোকেরা এদিক ওদিক ছুটে নিজেদের প্রাণ বাঁচাচ্ছে।
আবার অনেকে আগুন নিভানোর জন্য চেষ্টা করছে। অনেক ভয়ঙ্করভাবে আগুন লেগেছে। আমি আগুনের ভিতর দিয়ে দৌড় লাগালাম। আমার পিছনে পিছনে সাবিহা আর বাকিরা আসতে চাইলেও আগুনের জন্য ভিতরে আসতে পারেনি। আমার আগুনের ভিতরে চলে যাওয়া দেখে সাবিহা তো কাঁপতে কাঁপতে শেষ। আমি অতি কষ্টে আগুনের তাপে জ্বলে আমার গড়ের কাছে পৌঁছালাম। গড়ের দরজা তালা দেখে আমার বুকের ভিতরটা একটু শান্ত হলো। হয়তো চাচা বাইরে আছে, কিন্তু পরক্ষণে আমার বুকটা কেঁপে উঠল যখন গড়ের ভিতর থেকে কারো গুঙ্গানোর আওয়াজ পেলাম। আমি আশেপাশে তাকিয়ে একটা ইট দেখতে পেলাম। ইট দিয়ে সোজা গড়ের দরজা তালা বরাবর আঘাত করলাম। তালা ভেঙে যাওয়ার পর আমি গড়ের ভিতর ঢুকলাম। আমি ভিতরে ঢুকে দেখি চাচা আহত অবস্থায় গড়ে পড়ে আছে। আমি চাচাকে কাঁধে তুলে নিয়ে গড় থেকে বের হয়ে গেলাম। চারিদিকে আগুনের ভয়াবহ দৃশ্য। আমি বস্তির উল্টো দিকে চাচাকে নিয়ে গেলাম। ফাঁকা একটা মাঠে চাচাকে শুয়ে দিলাম। এদিকে যে আমার হাত আর কাঁধের উপর অংশ পুড়ে গেছে সেদিকে আমার কোনো খেয়ালই নেই। চাচা, চাচা, চোখ খুলো চাচা, তোমার কিছু হতে পারে না। আল্লাহ তাআলা আমার জীবন থেকে তোমাকে এভাবে কেড়ে নিতে পারে না। চাচার এখনই জ্ঞান আছে। চাচার মুখ থেকে ধীরে ধীরে আওয়াজ বের হচ্ছে, চোখ খোলার চেষ্টা করছে। বাপজান রে, তুই এসেছিস। আমি যে আর বাঁচবো না রে। তুই ভালো থাকিস আর আমাকে মাফ করে দিস। এই জীবন যুদ্ধে তোকে এভাবে একা রেখে চলে যাচ্ছি। না চাচা, তুমি এভাবে আমাকে রেখে চলে যেতে পারো না। তুমি চলে গেলে যে আমার এই দুনিয়ার কেউ থাকবে না। বাপজান রে, তুই যদি এভাবে কাঁদিস তাহলে আমি খুশি মনে বিদায় কিভাবে নিব? আমার তোকে কিছু বলার আছে। হ্যাঁ চাচা, বলো, আমি শুনছি। বাপজান রে, ভালো করে শোন। বস্তিতে আগুন ওই এমপি রাশেদ রায়হান লাগিয়েছে। চাচা, এখন এসব বলার সময় না। আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি, উঠো তুমি। না রে বাপজান, আরো কথা আছে, শোন। তুই জিজ্ঞাসা করতি না যে তোর বাপ মাকে? তাহলে শোন, আমি হলাম তোর বাপের প্রাণপ্রিয় বন্ধু। তোর বাপ আর মা মরার আগে তোকে আমার হাতে তুলে দিয়ে বলেছিল যাতে তোকে সবসময় আগলে রাখি, কিন্তু তার হলো কোথায়? তোর বাপ মায়ের মতো আমাকেও যে মরতে হলো। তোর বাপ আর মায়েরে ওই রাশেদ রায়হান খুন করেছে ক্ষমতার লোভে। আমি চাচার কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম পুরোপুরি ভাবে। তোর বাবার নাম সেলিম আর তোর মায়ের নাম রিনা। তোর বাবাকে এই বস্তির লোকেরা পছন্দ করত, তাই তাদের অনুরোধে তোর বাবা ইলেকশন করে ওই রাশেদ রায়হানের বিরুদ্ধে। রাশেদ রায়হান যেই দেখলো যে তোর বাবা জিতে যাবে, তখন তোর বাবাকে মিথ্যা অপবাদ দিয়ে ষড়যন্ত্র করে তোর বাবাকে মেরে ফেলে। তোর মাও তোর বাবাকে বাঁচাতে গিয়ে মারা যায়। ভাগ্যক্রমে তারা চলে যাওয়ার পর আমি সেখানে উপস্থিত হই, আর তখন তোর বাপ আমাকে সব খুলে বলে আর তোকে আমার কাছে দিয়ে এই দুনিয়া ত্যাগ করে। বাপজান রে, আমাকে ক্ষমা করে দিস। তোকে এই জীবনযুদ্ধে একলা রেখে যেতে হচ্ছে। তুই নিজেকে কখনো একা মনে করবি না। আর তুই আমাকে ওয়াদা দে যে তুই এই বস্তিকে ওই শয়তানের হাত থেকে রক্ষা করবি। চাচা, আমি ওয়াদা দিলাম যে আমি এই বস্তির কিছু হতে দিব না। চাচা নিশ্চুপ। চাচা, তুমি কথা বলছো না কেন? চাচা আবারও নিশ্চুপ। আমি চাচার নাকের কাছে হাত দিয়ে দেখে চাচার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। চাচার শরীরও ঠান্ডা হচ্ছে। না চাচা, তুমি আমাকে এভাবে একলা রেখে যেতে পারো না চাচা। আমি কাঁদতে শুরু করলাম। আমার আর এই দুনিয়ায় কেউ রইল না। না না, আমাকে এভাবে ভেঙে পড়লে হবে না। চাচা বলেছে আমাকে যেন আমি নিজেকে একলা না মনে করি। আমি নিজেকে শক্ত করব। এই শয়তান রাশেদ রায়হানকে তার পাপের শাস্তি নেব। আমি মনে মনে কথাগুলো ভাবছি আর হাত দিয়ে আমার চোখের পানি মুছতেছি। এমন সময় আমি আমার কাঁধে কারো হাতের স্পর্শ পেলাম। আমার পুরো অংশে হাত রাখায় আমি ব্যথে কুকড়ে উঠি। পেছনে তাকিয়ে দেখি সাবিহা, রাহুল আর নীলা। আই এম সরি সাবিহা, তোমার বার্থডে পার্টি খারাপ করার আমার কোনো উদ্দেশ্য ছিল না। একদম চুপ। নিজেকে কি মনে করো? তোমার চাচা মারা গেছে আর তুমি এখনো আমার জন্মদিনের কথা ভাবছো? আর তোমার সাহস কিভাবে হয় যে ওইভাবে আগুনের ভিতর দিয়ে দৌড় দেওয়ার? তোমার প্রাণও কারো কাছে বহু মূল্যবান। আমার কারো চাই না, আমাকে একা থাকতে দাও। তুই বললেই তো সব হয় না। তুই এখন কোথায় থাকবি? চল আমার সাথে। আমি আমার কথা কখনো ভাবিনি আর ভাববো না। তুই কি ভেবেছিস এই বস্তির লোকেরা এখন কোথায় যাবে? এই বস্তি ছিল তাদের একমাত্র আশ্রয়স্থল। আজই
ফিয়াস, না কিছু না, তুই সাবিহা আর নীলাকে নিয়ে চলে যা। তুমি বললেই তো আর চলে যাব না। আমরা সবাই তোমাকে নিয়ে অনেক চিন্তিত। সবার আগে তোমার চাচার জানাজারির ব্যবস্থা করতে হবে। আমি অবাক দৃষ্টিতে সাবিয়ার দিকে তাকিয়ে আছি। চাচার জানাজার কথা এখানে আমাদের কেউ মনে ছিল না। সকালবেলা চাচা সহ আর দুজনের জানাজার ব্যবস্থা করা হয় যারা আগুনে পুড়ে মরেছে। আমার হাতের কত শুকিয়ে গেছে, কিন্তু আমার মনের কত এখনো শুকায়নি। আমি চাচাকে কবর দেওয়ার পর সবার আগোচরে পিয়াস ভাইয়ের কাছে গেলাম। পিয়াস ভাই, আপনার সাথে আমার অনেক দরকারি কথা আছে। খিদি, তোকে এমন মন মরা আর দুঃখী কেন মনে হচ্ছে? কিছু কি হয়েছে? পিয়াস ভাই, ওই এমপি আমাদের বস্তিতে গতকাল আগুন লাগিয়ে দিয়েছে। সেই আগুনে আমার চাচা পুড়ে মারা যায়। আমি গতকাল চাচা থেকে জানতে পেরেছি আমার বাবা মায়ের খুন ওই রাশেদ রায়হান এমপি হওয়ার লোভে করেছে। ভাই, আমি অনেক আশা নিয়ে এসেছি, তুমি কিছু একটা করো। ওই রাশেদ রায়হানকে আমি নিজের হাতে শাস্তি দেব। আমি অনেক দুঃখ পেলাম তোর বাবা মা আর চাচার কথা শুনে, কিন্তু আমরা রাশেদকে কিছুই করতে পারবো না এখন, কারণ সে এখন পাওয়ারে আছে। তাহলে ওই রাশেদকে পাওয়ার থেকে সরিয়ে দাও। এবার তোমার দল থেকে কাউকে এমপির জন্য দাঁড় করাও। এই শালায় অনেক চতুর, সে তার বিপরীতে কাউকে দাঁড়াতেও সুযোগ দেয় না। এই শালায় প্রতিবার কোনো না কোনো জামানা তৈরি করে আমার দলের প্রত্যেকের নামে পুলিশ কেস করিয়ে দিয়েছে। আর নিয়ম মতো কারো নামে পুলিশ কেস থাকলে সে ইলেকশনে দাঁড়াতে পারবে না। গতবারে মারামারিতে আমার নামও পুলিশের খাতায় উঠে গেছে। তাহলে কি আর কোনো উপায় নেই ভাই? পিয়াস ভাই চুপ করে ভাবতে লাগলো। আমিও বসে আছি। এখন পিয়াস ভাই আমার একমাত্র আশা, যার মাধ্যমে আমি আমার প্রতিশোধ নিতে পারবো। হঠাৎ পিয়াস ভাই আমার দিকে দাঁড়িয়ে বলা শুরু করলো, শোন, আমি একটা উপায় পেয়েছি, যার মধ্যে ওই রাশেদ রায়হান ইলেকশনেও হেরে যাবে, আবার তুই তোর প্রতিশোধও নিতে পারবি। কি উপায় ভাই? আমার দলের মধ্যে সবার নামে পুলিশের কেস আছে, তাই আমার দলের নতুন লোক লাগবে, আর সেটা তুই হবি। তোর নামে কোনো পুলিশের কেস নেই, আর তোর মনে যে প্রতিশোধের আগুন জ্বলছে, সেই আগুনের উত্তপ্তে তুই রাশেদ রায়হানকে পুড়িয়ে সারকার করে দিবি। ভাই, আমি কি করে ইলেকশন করব? আমার তো কোনো অভিজ্ঞতাও নেই। তাছাড়া সেই দিনের বাজারে ঝগড়ার পর পুলিশ আমাকেও জেলে নিয়ে গেছিল। কিন্তু তখন তোর নামে কোনো পুলিশ কেস হয়নি। মানে কিভাবে? সেই দিনের ঝগড়া অনেক বড় হয়েছিল, সেই কেস সিবিআই তদন্ত করে, আর সেই তদন্তে তুই সহ যাদের জেলে আটকে রেখেছিল সবার নামে রিপোর্ট থেকে ক্লিয়ার হয়ে যায়। আর ইলেকশন করতে কোনো অভিজ্ঞতা লাগবে না, তুই শুধু নিজের মনে প্রতিশোধের আগুনকে নিভিয়ে দিবি না, আমি তোর পাশেই থাকবো। কিন্তু আমাকে ভোট দিবে কে? শোন, মানুষ তাকেই ভোট দেবে যে তাদের সাহায্য করবে, যে তাদের নতুন করে বেঁচে থাকার আশ্বাস দেবে। তুই আগে বস্তি থেকে শুরু কর, আমি তোর নমিনেশন পেপার রেডি করে আজকে বিকেলের মধ্যে জমা দিয়ে দেব। যা, তুই বস্তিতে গিয়ে দেখ কি অবস্থা। তুমি ঠিকই বলছো ভাই, আমার প্রতিশোধ আমি নিজেই নিব। এই বলে আমি পিয়াস ভাইয়ের বাসা থেকে বের হয়ে বস্তির দিকে রওনা দিলাম। আমি আমার মোবাইল ফোন পকেট থেকে বের করে দেখি সাবিহার 50+ মিসড কল। ও শিট, আমি তো তাদেরকে বস্তিতে রেখে এসেছি। আমি দ্রুত বস্তিতে গেলাম। বস্তিতে গিয়ে দেখি বস্তির সব মানুষেরা একজোড়ো হয়ে দাঁড়িয়ে কিছু দেখছে। সাবিহা, রাহুল আর নীলাও দাঁড়িয়ে কিছু দেখছে। আমি বীর ঠেলে সামনে গিয়ে দেখি একজন মানুষ কিছু বলছে, আর তার পিছনে অনেক গুন্ডা টাইপের লোক দাঁড়িয়ে আছে। আমি আরও সামনে এগোলাম যাতে তারা কথা শুনতে পারি। আমি এলাকার এমপি রাশেদ রায়হান। অনেকেই দুঃখ পেয়েছে গতকাল অগ্নিকাণ্ডের জন্য। এখন আমি আপনাদের এমপি, আর আপনারা আমাকে বিশ্বাস করেন, তাই আমি এই বস্তি থেকে দূরে আপনাদের থাকার ব্যবস্থা করে দিয়েছি। আর এই বস্তিতে আপনাদের জন্য সুপার মল করব, যেখানে আপনাদের কর্মস্থান ব্যবস্থা করা হবে। তার জন্য সামনে ইলেকশন, আপনাদের আমাকে ভোট দিতে হবে। কি রাজি তো? না, রাজি না। আমি বীর ঠেলে সামনে এগিয়ে গেলাম। সাবিহা আর আমার বন্ধুরা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এই ছেলে, তুমি কি বলছো জানো তো? মিস্টার রাশেদ রায়হান, গতকাল কিভাবে আগুন লেগেছে তাই বস্তির লোক জানুক বা কিংবা না জানুক, আমি ঠিকই জানি। আর গত 5 বছর ধরে আপনার বিরুদ্ধে কেউ দাঁড়ায়নি বলে
কি এই বছরও কেউ ইলেকশন দাঁড়াবে না? এটা যদি আপনি ভেবে থাকেন তাহলে সেটা আপনার ভুল ধারণা। আমি দাঁড়াবো এবার আপনার বিরুদ্ধে। এই ছেলে, তোমার মাথা ঠিক আছে তো? তুমি দাঁড়াবে আমার বিরুদ্ধে? আঙ্কেল, আপনার মনে হয় কানে প্রবলেম আছে। একবার বলেছি শুনেননি? আমার এই সাহসের সাথে কথা বলতে দেখে বস্তির সব লোকেরা সহ আমার বন্ধুর ভীষণ অবাক হচ্ছে। আমি এবার বস্তির লোকদের উদ্দেশ্য করে বললাম, আপনারা ভালো করে জানেন যে এই বস্তির দিকে এই এমপির নজর অনেক আগে থেকে আসে, আর সেই জন্য গতকাল আমাদের বস্তিতে আগুন লাগিয়ে দেয়। আমার প্রাণপ্রিয় চাচা যেই এমপির বিরুদ্ধে দাঁড়িয়েছিল, এই এমপি আমার চাচাকে গড়ে বন্দি করে পুড়িয়ে মারার ষড়যন্ত্র করে। আর আপনারা কিনা তার কথা শুনছেন। জানি এখন কষ্ট হবে, কিন্তু ভবিষ্যতের কথা ভেবে, আপনাদের সন্তানদের কথা ভেবে এইবারের ইলেকশনে আমাকে ভোট দিন। আমি সবার মতো কাউকে মিথ্যা আশ্বাস দিব না যে আমি এটা করব, আমি ওটা করব। আমি শুধু এটাই বলতে পারি যে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। আর যদি পোকামাকড়ের মতো মরতে চান তাহলে এই শয়তানের কথা শুনুন, আমার আর কিছুই বলার নেই। আমার কথা শুনে বস্তির সব লোকেরা কিছুক্ষণ চুপ থাকে, তারপর একে একে সবাই হাততালি দেওয়া শুরু করলো। এমপি রাশেদ রায়হান রেগে ওখান থেকে চলে যায়। রাকিব, তোমাকে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। তুমি আর তোমার চাচা আমাদের সব বিপদে আপদে আমাদের পাশে দাঁড়িয়েছো, আর তাই আমরা তোমাকেই ভোট দেব। ধন্যবাদ সবাইকে। আমাদের কথা বলার মধ্যে পিয়াস ভাই তার দলবল নিয়ে চলে এসেছে। রাকিব, আমি আমার দল থেকে সবার জন্য খাবার নিয়ে এসেছি, আর আমি দল নেতার সাথে কথা বলেছি, তোমাদের থাকার ব্যবস্থা করে নিয়েছি এই জায়গায়। এখন কিছুদিন এই জায়গায় কষ্ট করে থাকতে হবে, তবে তুমি একবার এমপি হয়ে গেলে তুমি নিজের সরকার থেকে পারমিশন নিতে পারবে। ধন্যবাদ পিয়াস ভাই। পিয়াস ভাই বস্তির সবার জন্য খাবার, থাকার জন্য তাঁবু বানানো সব কাঠামো নিয়ে এসেছে। সবাই একসাথে কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেল। আমার সাথে সাবিহা আর রাহুলও কাজ করেছে। নীলা অনেক আগে চলে গেছে তার বাসায় একটা দরকারি কাজ দেখায়। সাবিহা অনেক কথা জিজ্ঞাসা করতে চেয়েছিল আমাকে, কিন্তু আমার সাথে কথা বলার সুযোগ পায়নি। বস্তির সবার জন্য তাঁবু বানানো শেষ। ধন্যবাদ পিয়াস ভাই। আরে আমাকে ধন্যবাদ দেওয়া কিছুই নেই। আর তোর নমিনেশন লেটার আমি জমা দিয়ে দিয়েছি, এপ্রুভও হয়ে গেছে। 2 সপ্তাহ পর ইলেকশন। কালকে থেকে ভোটের জন্য এলাকা ঘুরতে হবে। আমি তোর সাথেই থাকবো। তুই শুধু শিওর থাকবি যে এই বস্তির সব ভোট যেন তুই পাস, কারণ ভোটের একটা বড় অংশ এই বস্তি থেকেই আসবে, আর একটা বড় অংশ আসবে তোদের কলেজ থেকে। এই 2টা অংশ যদি তোর কন্ট্রোলে থাকে তাহলে তোকে এমপি হতে আর কেউ আটকাতে পারবে না। আমি বুঝেছি ভাই, তোমরা এখন যাও, আগামীকাল দেখা হবে। ঠিক আছে, তুই সাবধানে থাকিস। পিয়াস ভাই চলে যাওয়ার পর আমি সাবিহা আর রাহুলের কাছে গেলাম। আই এম সরি আমার জন্য রাহুল, তোকে আর সাবিহা তোমাকে অনেক কষ্ট করতে হলো। কিসের কষ্ট? তুই হলি আমার বেস্ট ফ্রেন্ড, আর তোর জন্য যদি এতটুকু কষ্ট না করি তাহলে আমি কিসের বন্ধু তোর? রাহুল, তুমি ওদিকে যাও, আমার রাকিবের সাথে কিছু কথা আছে। ওকে, আমি নীলাকে ফোন দিয়ে জেনে নেই যে নীলা বাসায় ঠিক মতো পৌঁছেছে কিনা। কি বলবে তুমি? এতক্ষণ থেকে খেয়াল করছি যে তুমি কিছু একটা বলবে, কিন্তু বলার সুযোগ পাচ্ছিলে না। তার মানে তুমি কাজ বাদ দিয়ে আমার দিকে তাকিয়েছিলে? এই না না, আমি তো এমনি কথাটা বললাম। তুমি কি জানো, যখন তুমি গতকাল রাতে আগুনের ভিতর দিয়ে চলে গিয়েছিলে তখন মনে হচ্ছিল আমি তোমাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছি। আমার বুক কেঁপে উঠেছিল। আজকে সকালে তোমাকে না দেখতে পেয়ে আবারও আমার বুক এক অজানা ভয়ে কেঁপে উঠেছিল। আর আজকে যখন তুমি এমপি রাশেদ রায়হানকে ওপেন চ্যালেঞ্জ করো তখন আমার মনের ভিতর এক অজানা ভয় বাসা বেঁধেছে। আমি বাবার থেকে শুনেছি এমপি রাশেদ রায়হান পারে না এমন কাজ নেই। সে অসংখ্য মানুষকে মেরেছে। তার বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকায় তাকে আমার বাবা অ্যারেস্ট করতে পারছে না। চিন্তা করো না, তোমার বাবাকে বলে দিও প্রমাণের আর দরকার হবে না। 2 সপ্তাহ পর ওর মৃত্যু আমার হাতেই হবে। তুমি এসব কি বলছো রাকিব? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তাহলে শুনো। আমি সাবিহাকে সব খুলে বললাম, গতকাল চাচা আমাকে যা বলেছিল। আমার এসব কথা শুনে তোমার জন্য আরো ভয় লাগছে। আমাকে নিয়ে এত ভয় পাওয়ার কারণ কি? আর আর তো কেউ আমাকে নিয়ে তো ভাবে না। সবশেষে আমি একজন বস্তির ছেলে।
সবার জন্য তুমি বস্তির ছেলে হলেও আমার জন্য তুমি অনেক স্পেশাল। আমি জানি না তুমি আমার জন্য কি, তবে এতটুকু বুঝেছি যে তোমার কিছু হয়ে গেলে আমি যে আর বাঁচবো না। এই বলে সাবিহা কাঁদতে কাঁদতে চলে গেল। সাবিহা চলে যাওয়ার পর রাহুল আসলো। কিরে, সাবিয়া এভাবে কাঁদতে কাঁদতে কেন চলে গেল? জানি না আমি। দেখ দোস্ত, আমি লুকিয়ে লুকিয়ে সব শুনেছি, তাই মিথ্যা বলিস না। তোর প্রতিশোধ নেওয়ার ব্যাপারটাও আমি সমর্থন করছি, কিন্তু তুই এইভাবে সাবিয়াকে কষ্ট দিতে পারিস না। সাবিয়া তোকে অনেক ভালোবাসে। গতকাল যখন তুই ওভাবে আগুনের ভিতর দিয়ে চলে গিয়েছিলি, তখন সাবিয়া পাগলের মতো তোর পিছনে যেতে চেয়েছিল, কিন্তু আমরা সাবিয়াকে যেতে দেইনি। আমি তো একজনকে ভালোবাসি, তাই এটা পরিষ্কারভাবে বুঝতে পেরেছি যে সাবিয়া তোকে সত্যিই অনেক ভালোবাসে। এ হয় না রে বন্ধু, সে কোথায় পুলিশ কমিশনারের মেয়ে আর আমি কোথায় এক বস্তির ছেলে। ভালোবাসা কখনো স্ট্যাটাস দেখে হয় না রে বন্ধু, ভালোবাসা হয় মন থেকে, যা সাবিয়া বুঝে গেছে। এবার শুধু তুই বুঝলেই হবে। আমি এখন কিছু ভাবতে পারবো না। আমার এখন শুধু একটাই লক্ষ্য, এমপি হয়ে ওই রাশেদ রায়হানকে তার পাপের শাস্তি দেওয়া। আগে আমি আমার প্রতিশোধ নিয়ে নিই, তারপর এসব ভাববো। বুঝলাম সব, এখন চল আমার সাথে। কোথায় যাব? কোথায় যাবি মানে? আমার সাথে যাবি আমার বাসায়, নাহলে থাকবি কোথায়? কেন, বস্তির বাকি লোকেরা যেভাবে থাকবে আমিও ঠিক সেভাবেই থাকবো। না, তা হয় না। তুই আমার বন্ধু, তুই যদি এভাবে থাকিস তাহলে সেটা আমার জন্য লজ্জাজনক হবে। আমি এই এলাকার হবু এমপি হয়ে এদের ছেড়ে তোর সাথে আরামে আয়েশ করে ঘুমাবো, সে কথা তুই ভাবলি কিভাবে? এরা আমার আপনজন সবাই, এদের কষ্ট রেখে আমি এভাবে যেতে পারবো না। তুই এক কাজ কর, তুই এখন চলে যা বাসায়। আগামীকাল কলেজে দেখা হবে, আর কলেজেও কাল অ্যানাউন্সমেন্ট করে দিবি যে আমি ইলেকশনে দাঁড়িয়েছি। আগামীকাল থেকে রাশেদ রায়হানের কাউন্টডাউন শুরু হবে। ঠিক আছে, আমি সবাইকে জানিয়ে দিব, আর তুই সাবধানে থাকিস। যা এখন। রাহুল চলে গেল। আমি বস্তির দিকে তাকিয়ে ভাবছি, এই বস্তির লোকেরা অভাবে থাকা সত্ত্বেও আগে কত হাসি খুশি ছিল, কিন্তু এখন মনে হচ্ছে শরীর থেকে প্রাণ চলে গেছে। এসব কিছুর হিসাব তোকে দিতে হবে রাশেদ রায়হান। অন্যদিকে রাশেদ রায়হান একের পর এক গ্লাস মদ খেয়ে শেষ করছে। এমপির সাথে আরও 3 জন সহচর আছে। বস, আজ অনেক মদ খেয়ে ফেলেছেন, এখন থামেন। আজ এই পুচকে ছেলে আমাকে চ্যালেঞ্জ করছে, কোন সাহসে? গত 5 বছরে আমি কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়াই জিতে আসছি, কিন্তু আজ কোনো এক ছেঁড়া কিনা আমাকে চ্যালেঞ্জ করে। তোরা খবর নিয়েছিস কে আছে তার পিছনে, আর ওই ছেঁড়া কে? বস, ওই ছেলের নাম রাকিব। ওই ছেলের চাচার নাম করিম, যাকে আপনি আগুনে পুড়িয়ে মেরেছেন। শালা মরে গিয়েও শান্তি দিল না। ঠিকই আমার পিছনে ওই ছেলেকে লিলিয়ে চলে গেছে। আর কিছু জানতে পেরেছিস? বস, রাকিবের পিছনে পিয়াস আছে। পিয়াস ওকে সাহস যোগাচ্ছে, আর রাকিব এই এলাকার কলেজেই পড়ে। রকিও তো সেই কলেজে পড়ে। রকিকে ফোন করে রাকিবের খেল খতম করে দিতে বল। কিন্তু বস, রকি তো জেলে, আর এখন তাকে জেল থেকে বের করতে গেলে সমস্যা হবে, কারণ সামনে ইলেকশন। সব কয়েকটা অপদার্থর দল। কালকে আমি নিজেই ওই কলেজে গিয়ে রাকিবের সাথে কথা বলবো। যদি আমার সামনে থেকে সরে যায় তাহলে তো ভালো, আর না সরলে এই দুনিয়া থেকে সরিয়ে দেব আমি নিজ হাতে। কিন্তু বস, সামনে তো ইলেকশন, এই সময় কাউকে খুন করলে তো আপনারই বিপদ। আই ডোন্ট কেয়ার। রাকিব বেঁচে থাকলে ওই বস্তির ভোট আর বস্তির জমি আমি কখনোই পাবো না। তোকে তো মরতে হবেই। পরের দিন সকালে আমি কলেজে চলে গেলাম। যেহেতু আমার বই খাতা আর সব জামা কাপড় আগুনে পুড়ে গেছে, তাই বই খাতা ছাড়াই কলেজে চলে গেলাম আগের জামা কাপড় পরে। আমি কলেজে গিয়ে দেখি রাশেদ রায়হান কলেজে আগে থেকে উপস্থিত। কলেজের মাঠে রাশেদ রায়হান তার দলবল নিয়ে এসেছে। পুরো কলেজের ছাত্রছাত্রীরা আর শিক্ষকরা দেখছে। আমাকে দেখা মাত্রই রাহুল, নীলা আর সাবিহা আমার কাছে দৌড়ে আসলো। দোস্ত, তুই এখান থেকে চলে যা, এখানে অনেক বিপদ। এই রাকিব, এখন খোদা ছাড়া আর কাউকে ভয় পাই না। তুমি বুঝছো না কেন? তোমার কিছু হয়ে গেলে যে আমি বাঁচবো না। আমি সাবিহার দিকে তাকালাম। সাবিহার চোখ জোড়া জলমল করছে। আমার কিছুই হবে না। আমি রাশেদ রায়হানের কাছে গেলাম। পুরো কলেজ আমাদের দেখছে। রাশেদ রায়হান আমাকে দেখে একটা ডেভিল স্মাইল দিয়ে বলে, কি রে হালারপুর,
তুই নাকি এই এলাকার এমপি হবি, আর তোরে তো শার্ট প্যান্টে ময়লা। তোর মতো বস্তি ছেলেরা যদি এমপি হতে চায় তাহলে তো আমাকে তো রাস্তায় বসতে হবে। চিন্তা করিস না, তোকে রাস্তায় বসাবো না, ডাইরেক্ট উপরে পাঠিয়ে দেব। রাশেদ রায়হান আমার কথা শুনে রেগে গেল, আমার শার্টের কলার ধরে বন্দুক আমার কপাল বরাবর ঠেকালো। ভালো করে বলছি, সরে যা আমার রাস্তা থেকে, নাহলে এখানেই শ্যুট করে দিব। আমাকে কেউ কিছু বলতেও পারবে না। এটা তোর ভুল ধারণা, তোকে এতদিন কেউ কিছু বলেনি, কিন্তু এখন সময় পাল্টাবে। ইলেকশনের পর তোকে তোর পাপের রাজ্যে আমি নিজের হাতে ধ্বংস করব। তোর কিসের এত শত্রুতা আমার সাথে? আমি তো তোকে চিনিও না। তোর চাচাকে মেরেছি তো কি হয়েছে, তোকে তো আর মারিনি। তুই শুধু আমার চাচাকে না, বরং আমার বাবা মাকে মেরেছিস। রাশেদ রায়হান আমার কলার ছেড়ে আমার থেকে দূরে গিয়ে দাঁড়ালো, এখন আমার দিকে বন্দুক তাক করে রেখেছে। কে তোর বাবা মা? 18 বছর আগের কথা কি তোর মনে নেই? আমার বাবা সেলিম হোসেন আর আমার মা রিনা খান। তুই ক্ষমতার লোভে আমার বাবা মাকে খুন করেছিস, কিছু কি মনে পড়েছে? রাশেদ রায়হানের হাত কাঁপা শুরু করলো। কলেজের সবাই আমাদের দেখছে, কিন্তু আমাদের মাঝে কি কথা হচ্ছে তা কেউ শুনতে পাচ্ছে না। রাশেদ রায়হানের হাত থেকে বন্দুকটা পড়ে গেল। কি বলিস তুই? তুই ওই সেলিমের পোলা? হ্যাঁ, তুই ঠিকই শুনেছিস। যে ক্ষমতার জন্য তুই এত অপরাধ করেছিস, সেই ক্ষমতার জন্য তোর পতন হবে। আমি এসেছিলাম তোকে শেষ করতে, কিন্তু এবার আমি আগেই তোকে ইলেকশনে হারাবো, তারপর তোকে শেষ করব। দেখা যাবে। রাশেদ রায়হান তার দলবল নিয়ে চলে গেল। আমি সবার উদ্দেশ্যে বলা শুরু করলাম, এতক্ষণ যা হয়েছে তাদেরকে এতটুকু তো বুঝে গেছে যে সামনের ইলেকশনে বর্তমান এমপি রাশেদ রায়হানের বিপরীতে আমি দাঁড়িয়েছি। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আমার মতো কেত বস্তির ছেলে কিভাবে এমপি হবে। আমি বস্তির ছেলে বলে কি আমি মানুষ না? ওই রাশেদ রায়হান এতদিন তার পাওয়ারের খারাপ ব্যবহার করেছে, এই এলাকার কারো ভালো করে নিছে। আর আপনারা যদি নিজেদের ভালো চান, নিজেদের পরিবারের ভালো চান, তাহলে ওই এমপিকে ভোট না দিয়ে আমাকে ভোট দিবেন। রাকিব, তুই চিন্তা করিস না, এই কলেজের সবাই তোর পাশে আছে। আর রাশেদ রায়হান যতদিন এমপি আছে ততদিন এই কলেজে র্যাগিং, ইপটিজিং এবং ড্রাগ সাপ্লাই বন্ধ হবে না। ধন্যবাদ স্যার। আমি কলেজের গেটের কাছে গেলাম, তখন রাহুল, সাবিহা আর নীরা আসলো। দোস্ত, তুই তো একেবারে ফাটিয়ে দিলি। জানি না তুই এমপি কে কি বলেছিস, কিন্তু বিশ্বাস কর দোস্ত, কলেজের সবাই এমপি কে ওইভাবে ভয় পেতে দেখে সবাই তোর উপর বিশ্বাস করা শুরু করেছে। আমি আমার বাবাকে তোমার ইলেকশনের কথা বলেছি। বাবা বলে দিয়েছে এই 2 সপ্তাহ পুরো পুলিশ পোস্ট, এলাকার সব রাস্তা, সব গলি, প্রতিটা মোড় পাহারা দেবে, যাতে এবার কোনো আন্দোলন বা মারামারি না হয়। ধন্যবাদ সাবিহা। সবাই আমার পাশে থাকলে আমাকে কেউ হারাতে পারবে না। 10 দিন পর, এই 10 দিনে পিএস ভাইয়ের সাথে এলাকার বিভিন্ন জায়গায় গিয়ে ভোটের জন্য গিয়েছি। 2 দিন পর ভোট, আর এই কয়েকদিনে আমি সবার মাঝ থেকে রাশেদ রায়হানের ভয় দূর করে দিয়েছি। আমি এই কয়েকদিনে পিয়াস ভাইয়ের থেকে ফাইটিং, বন্দুক চালানো ইত্যাদি সব শিখে নিয়েছি। রাশেদ রায়হানের গোডাউনে রাশেদ রায়হান সহ কিছু অসাধু ব্যবসায়ী মিটিং করছে। বলুন, আপনারা কি বলতে চান? দেখুন রাশেদ স্যার, পরশুদিন হলো ভোটের দিন, আর এই কয়েকদিনে এলাকার সবার মন থেকেই আপনার ভয় মুছে ফেলেছে ওই রাকিব। নতুন জরিপে দেখা গেছে আপনার জেতার সম্ভাবনা মাত্র 2%। আর ওই রাকিব যদি এমপি হয়ে যায় তাহলে আমাদের সব অসাধু ব্যবসা বন্ধ হয়ে যাবে। তাই আমরা আগে থেকেই সব ব্যবসা বন্ধ করতে চাই। আর আপনি যেহেতু আমাদের পার্টনার, তাই আপনাদের সাথে সব ডিল ক্যান্সেল করতে চাই। ওই 2 দিনের ছেলের জন্য আপনারা এত বছরের পার্টনারশিপ শেষ করতে চান? কি করব বলেন? আমরা তো আর বসে বসে নিজেদের ক্ষতি দেখতে পারবো না। ভালো করে শুনে নেন, হয়তো আপনি আবারও এমপি হবেন, আর না হলে আমরা আপনার সাথে পার্টনারশিপ শেষ করে দিব। রাশেদ রায়হান সাথে সাথে তার বন্দুক বের করে দুজনের কপাল বরাবর শুট করলো। এটা দেখে বাকিরা ভয় পেয়ে গেল। আর কার কার পার্টনারশিপ ভাঙার শখ জেগেছে শুনি? আমার সাথে শুধু ডিল করা যায়, ডিল ক্যান্সেল করা যায় না। যারা করতে চায় আমি তাদের লাইভ ক্যান্সেল করে দিই। সবাই ভালো করে শুনে নিন, এখানে অন এন্ট্রি।
কোনো অ্যাক্সিডেন্টের ওয়ে নেই। আর এবারও এমপি আমি হব। যাদের আমার সাথে কাজ করতে ইচ্ছা তারাই করবে, আর যাদের ইচ্ছা না তাদের উপরে পাঠাতে আমার বেশি সময় লাগবে না। ইজ দিস ক্লিয়ার? ইয়েস স্যার। ওইদিকে ইলেকশনের সব ব্যবস্থা হয়ে গেছে। আমি পিয়াস ভাইয়ের অফিসে তার সাথে কথা বলছি। এমন সময় পিয়াস ভাইয়ের গুপ্তচর এলো। কিরে পাবেল, কি খবর এনেছিস? ভাই, আমি খবর পেয়েছি রাশেদ রায়হান এবার কোনো কিছু করতে না পেরে ভোট কেনার প্ল্যান করেছে। ওর 1 ট্রাক ভরা টাকা এলাকার নিস্তরের লোকদের কাছে গভীর রাতে পৌঁছে যাবে। ও শিট, একবার যদি সবাই হাতে টাকা পেয়ে যায় তাহলে তারা নিজেদের মূল্যবান ভোট এই শয়তানকে দিয়ে দেবে। তখন আমাদের হাতে আর কিছুই করা থাকবে না। রাকিব, এখন কি করবি? আচ্ছা পাবেল ভাই, টাকাটা কি এই এলাকার ভিতরে আছে নাকি বাহির থেকে আসবে? রাশেদ রায়হান পাগল নাকি যে এত ব্ল্যাক মানি নিজের এলাকায় লুকাবে? তার সব টাকা আজকে রাতেই বাইরে থেকে আনবে। আমরা যদি হাইওয়ে রোডে ট্রাক্টর নিজেদের আওতায় নিয়ে আসি, আমার মানে হলো এলাকায় ঢোকার আগেই আমরা যদি টাকা ভর্তি ট্রাককে হাইজ্যাক করে নিই, তাহলে রাশেদ রায়হানের আর কিছুই করা থাকবে না। বুদ্ধি খারাপ না, কিন্তু সিকিউরিটি যদি একটু টাইট থাকে তাহলে কি করব? আমি যতটুকু খবর পেয়েছি ট্রাকের পিছনে একটা গাড়ি থাকবে যার ভিতরে এমপির খাস লোক আছে। আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান? আমি আমার প্ল্যানটা পিয়াস ভাইকে শুনালাম। দ্যাটস এ গ্রেট প্ল্যান। তুই দেখি পলিটিক্সের নাম দেওয়ার সাথে সাথেই পলিটিক্স করা শুরু করে দিয়েছিস। কিন্তু তোর প্ল্যানের মধ্যে আমাদের একজন মেয়ে লাগবে, তাকে আমরা কোথায় পাবো? ভাবো, আমি চেষ্টা করব, তবে আমাদের শিওর থাকতে হবে যেন তার কোনো ক্ষতি না হয়। তার কোনো ক্ষতি হবে না, সেটা আমি গ্যারান্টি দেব। ঠিক আছে, আমি ব্যবস্থা করি। আমি সাবিয়াকে ফোন দিয়ে আমার সাথে দেখা করতে বললাম, আর সেও রাজি হয়ে গেল। বস্তির সামনে সাবিহা আর আমি দেখা করলাম। বলো, আমাকে কেন ডেকেছো? তোমার সাহায্য লাগবে। ও, আমি ভেবেছিলাম যে তুমি আমাকে... না, কিছু না, বলো কি সাহায্য লাগবে? রাশেদ রায়হান শাকভর্তি ব্ল্যাক মানি আনছে বুট কেনার জন্য। আমাদের যেভাবেই হোক টাকা ভর্তি ট্রাককে এলাকায় আসার আগে থামাতে হবে, আর তার জন্য তোমার সাহায্য লাগবে। বলো কি সাহায্য করতে হবে আমাকে? তাহলে শুনো, সিক্রেট কথা। কিন্তু এতে... আমি থাকতে তোমার কিছুই হতে দিব না, এইটুকু বিশ্বাস আমার উপরে রাখতে পারো। আমি আমার জীবনের থেকেও তোমাকে বেশি বিশ্বাস করি রাকিব। তাহলে চলো আমার সাথে। চলো। রাত 12টা বাজে। হাইওয়ে রোড দিয়ে টাকা ভর্তি ট্রাক যাচ্ছে, তার পিছনে একটা প্রাইভেট গাড়ি যাচ্ছে। ট্রাকটি রাস্তার মোড়ে ঘুরে এলাকার দিকে অগ্রসর হচ্ছে, কিন্তু প্রাইভেট কারটা মোড় ঘোরার আগে বন্ধ হয়ে গেল। প্রাইভেট কার থেকে 3 জন লোক নামলো। ওহ শিট, গাড়ির সব চাকা একসাথে পাংচার হয়ে গিয়েছে। কিন্তু একসাথে সব চাকা কিভাবে পাংচার হলো? এই দেখ, কে যেন রাস্তার মাঝে তার কাটা ছিটিয়ে রেখেছে। তাহলে ট্রাকের চাকা কেন পাংচার হলো না? কারণ ট্রাকে যাওয়ার পর আমরা তার কাটা রাস্তা ছিটিয়ে দিচ্ছি। সবাই পিয়াস ভাইয়ের দিকে তাকালো। তুই এখানে? পিয়াস ভাই কোনো কথা না বলে সবার মুখে ক্লোরোফর্ম দিয়ে দেয়। ট্রাক চলছে, তার আপন গতিতে চলছে। হঠাৎ ট্রাকটা কষে ব্রেক মারলো। ট্রাকের মধ্যে 2 জন লোক আছে, একজন ড্রাইভার, আরেকজন হলো তার সহযোগী। ওই দেখ সামনে কে। ওয়াও দোস্ত, এই গভীর নির্জন রাতে এরকম একটা মাল পেলাম। আজকে বস্তির লোকেদের সাথে আমাদেরও ভাগ্য খুলে গেল। চুপ থাক, আর ওই মেয়েটাকে যে কোনো ভাবে গাড়িতে ওঠা। জি, আপনার কোনো সমস্যা? হ্যাঁ, আমার নাম সাবিহা। আমি আসলে আপনার এই ট্রাক ডাকাতি করতে এসেছি। কি? তোর প্ল্যান ওয়ার্কআউট হয়ে গেল, কিন্তু এখন এত টাকা কি করবি? কেন, রাশেদ রায়হান যে কাজে টাকা পাঠিয়েছিল সেই কাজ করব, শুধু নাম আমাদের হবে। জিও ছোট ভাই, আমি টাকা বস্তিতে সবার মাঝে বিতরণ করে দিয়েছি, আর তুই সাবিয়াকে বাসায় নিয়ে আয়। ওকে ভাই। পিয়াস ভাই ট্রাক নিয়ে বস্তির দিকে চলে গেল। ধন্যবাদ সাবিহা, আজ তুমি না থাকলে আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যেত ব্যাপারটা ম্যানেজ করতে।
আমি ধন্যবাদ শুনতে চাইনি, আমি অন্য কিছু শুনতে চাই। তা কি শুনতে চাও? না কিছু না, ইলেকশনের পর বলবো, এখন আমাকে বাসায় দিয়ে আসো। চলো। আমি সাবিয়াকে তার বাসায় দিয়ে আসলাম 28 ঘন্টা পর। ইলেকশন শুরু হয়ে গেছে গত কয়েক ঘন্টা আগে। সবকিছু ভালোই চলছে, অধিকাংশ ভোট আমাদের পক্ষেই পড়েছে। কিন্তু কতক্ষণ ভালো চলবে? হঠাৎ এই কথা কেন বললি? তুমি ভেবে দেখো, আমরা রাশিদ রায়হানের সব টাকা পয়সা কেড়ে নেওয়ার পরেও তার কোনো রিয়াকশন নেই। কথাটা তুই খারাপ বলিসনি। আমি যতটুকু রাশেদ রায়হানকে চিনি, সে চুপচাপ থাকার মানুষ নয়। তাই তো আমার ভয় লাগছে, সে যদি শেষ মুহূর্তে এমন কিছু করে ফেলে যাতে আমরা হেরে যাই। আমাদের কথার মাঝে পিয়াজ ভাইয়ের মোবাইলে একটা ফোন আসলো। পিয়াজ ভাই কল রিসিভ করলো। জানি না ওই পাশ থেকে কী বললো, যাতে পিয়াজ ভাই প্রচণ্ড ঘাবড়ে গেল। কি হয়েছে পিয়াজ ভাই, এভাবে ভয় পেয়ে গেছে কেন? পিয়াজ ভাই আমাকে কিছু না বলে ফোন আমার কাছে দিল। হ্যালো রাকিব, কেমন আছিস? চিনতে পেরেছিস আমি কে? রকি? তোকে কিভাবে ভুলতে পারি? কিন্তু তুই তো জেলে ছিলি, তোকে জেল থেকে কে বের করলো? আমার বাপ। তোর বাপ মানে? আমার বাপ মানে এমপি রাশেদ রায়হান। কি? সে তোর বস? সবার সামনে আমার বস, কিন্তু সে হলো আমার বাপ। আর তোর জান পাখি মানে সাবিহা এখন আমার কাছে আছে। তুই যদি তোর জান পাখিকে বাঁচাতে চাস তাহলে তুই এলাকার পরিত্যক্ত গোডাউনে চলে আয়। আমার বাপও আছে তোকে স্বাগতম জানানোর জন্য। দ্রুত আয়, তোর কাছে সময় থাকলেও তোর জান পাখির কাছে বেশি সময় নাই। কুত্তার বাচ্চা, সাবিহার যদি কিছু হয় তাহলে তোকে আর তোর বাপকে আমি জিন্দা মাটিতে পুঁতে ফেলবো। তোকে কিছু না বলে ফোনটা কেটে দিল। পিয়াজ ভাই এখন কি করব? এখনো তুই এমপির পাওয়ার পাসনি, তাই পুলিশকে বললে কিছুই হবে না। আমি আমার ছেলেপেলে নিয়ে গোডাউনটা হামলা করেছি, কি বলিস? না ভাই, এভাবে বিপদ বেড়ে যাবে। তুমি একটা কাজ করো, তারা আমাকে চায় তাই আমি আগে যাব। তোমার সব ছেলেপেলে নিয়ে গোডাউনের বাইরে লুকিয়ে থাকবে। আমি শীষ বাজালে সবাই একসাথে হামলা করবে। ওকে, তুই যা চাস তাই হবে। আমি রকির বলা মতো তাদের পরিত্যক্ত গোডাউনে পৌঁছে গেলাম। গুন্ডা পান্ডায় ভরা গোডাউনটা। আমি সদর দরজার সামনে গেলাম। দুজন আমার ফুল বডি চেক করলো, তারপরে আমাকে ভিতরে নিয়ে গেল তারা। প্রথম রুম পার হতে দ্বিতীয় রুমে এক কোণে পিলারের সাথে সাবিয়াকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। সাবিয়ার গালে তাপ পরে দাগ স্পষ্ট আছে, ঠোঁটের কোণে রক্ত বের হচ্ছে। ওয়েলকাম হবু এমপি, ওয়েলকাম। আমি এসে গেছি রকি, এবার তো সাবিয়াকে ছেড়ে দে। এত তাড়া কিসের? তুই এলাকায় হবু এমপি, তোকে তো একটু খাতিরদারি না করলে কি হবে? তার আগে টিভিটা অন করি, দেখি ভোটের কি খবর। রেজাল্ট বের হওয়ার সময় তো হয়ে গেছে। রকি টিভি চালু কর, 10 মিনিটের মধ্যে রেজাল্ট দিয়ে দেবে। রাকিব তুমি পালিয়ে যাও, ওরা তোমাকে বাঁচতে দেবে না। আমি এখানে নিজের জীবনের জন্য আসিনি, এসেছি তোমাকে বাঁচাতে। হায় রে ভালোবাসা, এই প্রেম আর দেখতে পারছি না। এই তোরা এই প্রেমকে একটু সাইজ কর। রাশেদ রায়হানের 20 জন গুন্ডা আমার সামনে আসলো। আমি কোনো ফিল্মের হিরো না যে এতগুলোকে একাই সার্চ করতে পারবো, তাই আমি পিছিয়ে গেলাম। সাবিহা, তোমার প্রেমিক তো পিছিয়ে যাচ্ছে। আমি পিছুতে একটা দেয়ালের কাছে গেলাম। সেখানে আগে থেকে একজন লোক দাঁড়িয়েছিল। সে আমাকে আঘাত করার আগে আমি তাকে আঘাত করে তার থেকে বন্দুক নিয়ে নিলাম। আমি তাদেরকে শুট না করে মাটিতে থাকা গ্যাসের সিলিন্ডার ছুঁড়ে দিলাম তাদের দিকে। সিলিন্ডার বরাবর বন্দুকটা তাক করে শুট করলাম। সিলিন্ডারটা ব্রাস্ট হলো, যেন মনে হলো বোমা ফেটেছে। 20 জনের কাউকে আর দেখা গেল না। সবার ছিন্ন ভিন্ন দেহ এদিক ওদিক ছড়িয়ে রয়েছে। আমি মুখ দিয়ে শীষ বাজালাম জোরে। আমার কাণ্ড থেকে রাশেদ রায়হান হাঁটতে চালিয়ে অনেক ভয় পেয়ে গেল। রকি পালাতে গেলে আমি তার পায়ে গুলি করি, আর সে মাটিতে লুটিয়ে পড়ে। আমি দৌড়ে রাশেদ রায়হানের সামনে গেলাম। রাশেদ রায়হানের হাঁটুতে গুলি মারলাম, আর সে হাঁটু গেড়ে বসে পড়ল। রাশেদ রায়হানের কপালে বরাবর বন্দুকটা তাক করলাম। সরি রাকিব, প্লিজ আমাকে ক্ষমা করে দে। আমি আমার ছেলেকে নিয়ে অনেক দূরে চলে যাব। তুই ভাবলি কি করে? তুই একের পর এক পাপ করে যাবি,
আর তোর পাপের শাস্তি তুই পাবি না। তোর যা পাপ করা ছিল তা তুই আগে করেছিস, কিন্তু তুই আজকে সাবিহাকে কিডন্যাপ করে অনেক বড় ভুল করেছিস। তুই জানিস না যে সাবিহা আমার জান। সাবিহাকে আমি ভালোবাসি। সাবিহার কিছু হয়ে গেলে আমি বাঁচব না। সাবিহা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি সাবিহার দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ সাবিহা, আই লাভ ইউ এভার অ্যান্ড ফর এভার। রাশেদ রায়হানের দিকে তাকিয়ে বললাম, তোর ছেলের মৃত্যু আল্লাহ তাআলা আমার হাতেই লিখেছে। রাকিব, আগে টিভি নিউজ দেখো। আমি পিছনে তাকিয়ে দেখি পিয়াস ভাই এসে গেছে। টিভির দিকে তাকিয়ে দেখি টিভিতে ব্রেকিং নিউজ দেখাচ্ছে। এইমাত্র খবর পাওয়া গেছে ভোটের গণনা কাজ শেষ। এলাকার প্রাক্তন এমপি রাশেদ রায়হান ভোট পেয়েছে মোট 26,580টা। আর এলাকার বস্তির এক সামান্য ছেলে রাকিব ভোট পেয়েছে 33,680টা। রাকিব বিপুল ভোটে জয়লাভ করেছে। আমি রাশেদ রায়হানের দিকে তাকিয়ে একটু শয়তানি হাসি দিয়ে বললাম, যে ক্ষমতার জন্য তুই আমার বাবা মাকে মেরেছিস, যে ক্ষমতার অপব্যবহার করে আমার চাচাকে মেরেছিস, যে ক্ষমতার ব্যবহার করে এত খারাপ কাজ করেছিস, সেই ক্ষমতা আর তোর নেই। পিয়াস ভাই, এখন কি করব তুমি বলো। দেখ রাকিব, এই হলো এমন এক কালসাপ যাকে একবার ছেড়ে দিলে সে আবার ছবল দিবেই। আর তুই নিজের হাতে প্রতিশোধ নিবি বলেছিলি। হ্যাঁ বলছিলাম, কিন্তু এতে যদি আমি খুন করি তাহলে আমার আর এই শয়তানের মাঝে কোনো পার্থক্য থাকবে না। এদের জেলে পাঠিয়ে দাও ভাই। ঠিক আছে, তো যা ইচ্ছে। আমি সাবিহার সব বদন খুলে দিলাম। তুমি এতক্ষণ যা বলেছো তা কি সব সত্যি? কেন বিশ্বাস হচ্ছে না? না। তাহলে কি করলে বিশ্বাস হবে? আমাকে বিয়ে করলে বিশ্বাস হবে। যেহেতু আমি এই এলাকার এমপি, সেহেতু আমার এখন বিয়ে করতে কোনো সমস্যা নাই। ওকে মাই জান। এখনই যান? তাহলে পরে কি হব? 10 দিন পর আমি এমপি হয়ে শপথ গ্রহণ করছি অনেকদিন আগে। ইতিমধ্যে বস্তিতে নতুন গড় বানানোর কাজ শুরু হয়ে গেছে। সাবিহার বাবার সাথেও আমার কথা হয়ে গেছে। যেহেতু মাত্র আমার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, তাই ইন্টার ফাইনাল এক্সাম হওয়া পর্যন্ত আমাদের বিয়ে হবে না। 1 মাস পর আমাদের এক্সাম শেষ হয়ে গেছে গত সপ্তাহে। আজ আমাদের বিয়ে হয়ে গেল। সবাই অনেক আনন্দে কাটালো বিয়েটা। রাহুল আমার বিয়েতে যে লেভেলের নাচ নেচেছে তা বলার বাইরে। শুধু হোক বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা। রাহুল আর নীলা মিলে আমাকে বাসর ঘরের ভিতরে ঢুকিয়ে দিল। আমি ঘরে ঢুকে দেখি সাবিহা বালিশে হেলান দিয়ে মোবাইল টিপাচ্ছে। আমি শুনেছি মেয়েরা বাসর ঘরে ঘুমটা দিয়ে বসে থাকে আর ছেলেরা ঘুমটা সরিয়ে, কিন্তু এখানে তো তুমি মোবাইল নিয়ে পড়ে আছো। আরে ইউটিউবে একটা ইউটিউব চ্যানেল আছে, এনকে ভয়েস অফিসিয়াল নামের। এই চ্যানেলে অনেক ভালো ভালো গল্প আপলোড করা হয়, যা বেশিরভাগ গল্প রাকিব হাসান রাজের লেখা। আমি সেটাই দেখছিলাম। আর তাছাড়া রাকিব হাসান রাজের পরবর্তী সব গল্প দ্রুত পেতে তার অফিসিয়াল গ্রুপ জয়েন করছিলাম আর পেজে লাইক দিয়েছিলাম। আজকে আমাদের বাসরাত, যেখানে আমরা নতুন গল্প বানানোর কাজ শুরু করব, আর তুমি এখানে অন্যদের গল্প পড়ছো। আরে আমার বাবুটা দেখে রাগ করেছে। ঠিক আছে, আমি রাগ ভাঙিয়ে দিচ্ছি আদর করে, কিন্তু তার আগে এই নির্লজ্জ দর্শকদের যেতে বলো। ঠিক আছে বেবি, আমি আপনাদের বলছি আপনারা এখনই যান। আমার বউ লজ্জা পায়। আর যারা এতক্ষণ আমাদের কাহিনীটা পড়লে তারা লিঙ্কে ঢুকে নিজেদের কাজ করে ফেলুন। আর হ্যাঁ, রাকিব হাসান রাজকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিলে অবশ্যই মেসেজ দিতে হবে, না হলে রিকোয়েস্ট জুড়ে দেখবে, অথবা তাকে আর তার আইডিতে ফলো করতে পারুন। এতে তার সবগুলো গল্প আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে। এখন পরে কি হলো তা জেনে লাভ নেই, কারণ রমজান মাসে এসব না শুনে ভালো। নিজেদের কাজে যান আপনারা। কয়েক মাস পর, পিয়াস ভাই তুমি আমার সাথে এই দুঃখটা না করলেও পারতা। পিয়াস ভাই অট্ট হাসিতে ফেটে উঠল, তারপর আমার বুকে একের পর এক গুলি চালিয়ে দিল। আমিও চির নিদ্রায় ঘুমিয়ে গেলাম। পিয়াস ভাইয়ের সাথে রাশেদ রায়হান আর তার 2 ছেলে রকি আর নীলয় দাঁড়িয়ে আছে। তারা আমাকে মেরে চলে গেল, কিন্তু আমার শ্বাস প্রশ্বাস তখনও চলছিল। আর তারা তো জানে না যে আমি বেঁচে থাকতে আমার বস্তির দিকে যে চোখ তুলে তাকাবে তার অবস্থা আমি কী করব, তা খোদা ছাড়া কেউ জানে না। কিছু মাস পর হঠাৎ একটা গোডাউনে আগুন লেগে যায়, যেখানে অনেকগুলো লোক মারা যায়। আর তার অভিযোগ আসে রাকিবের উপর, কিন্তু সবাই জানে রাকিব মৃত। তাহলে কি হয়েছিল সেদিন রাকিবের সাথে? আর সাবিহাই বা কোথায়?
আপনারা নিশ্চয়ই কিছুই বুঝতেছেন না। আসলে এই পর্বটা সিজন 1 এর শেষ পর্ব প্লাস সিজন 2 এর ট্রেলার। আপনাদের সাপোর্টে সিজন 2 লেখা হবে, তার আগে না। এই সিজন এখানে শেষ হোক না, কিছু রহস্য নিয়ে। Lynn? Lynn! Find Lynn. Nothing matters but Lynn. Okay, we're good. 2 weeks ago, a young woman was found wandering, barefoot, pregnant, and alone on a barren stretch of highway 100 miles from the... Okay. We're good. Okay. Okay. I'm Lynn Langerman, here for NewsTomorrow.net. We're flying past the Havasupai Indian Reservation in central Arizona in search of the origins of murder victims. I'm Lynn Langerman, here for NewsTomorrow.net. We're flying past the Havasupai Indian Reservation in central Arizona in search of the origins of murder victims.
Jesus. Is... No, there's no bodies. She's not in here. Lynn! Lynn!